প্রতিদিনের মতো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে রবি। বেশ কয়েকদিন ধরে একটা সুগন্ধি তার নাকে আসছে। অদ্ভুত বিষয় হলো তার সাথে থাকা রাশেদ সে সুগন্ধি নাকে পাচ্ছে না। বিষয়টা বেশ অদ্ভুত বটে। আজও রবি একই সুগন্ধি পাচ্ছে। রবি এটা নিয়ে ভাবে। তার প্রথম প্রশ্ন, এই সুগন্ধিটা কোথা থেকে আসছে? পাশে নেই কোনো ফুল গাছ আর নেই কোনো সুগন্ধি আসার মতো কোনো জিনিস। দ্বিতীয় প্রশ্ন, সুগন্ধিটা রবি একা পায় কেন? তার সাথে থাকা কেউ এই সুগন্ধিটা কেন পায় না? পথটাতে যেতেই রবি এই সুগন্ধি পায় না, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে এই সুগন্ধি পায়। রবির মনে ভয় ঢুকে গেল, হাঁটছে ভয় নিয়ে। ঠিক নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে সেই সুগন্ধি পাওয়া বন্ধ হলো। রবি চলে গেল নিজের কাজে। রাতে রবি ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। হঠাৎ ঘরের ভেতরে একই সুগন্ধি পেয়ে রবি ভয়ে কেঁপে উঠল। রবি আপুকে ডাক দিল, কিন্তু আপু ঘুমে থাকায় রবির ডাক শুনতে পায়নি। রবি সুগন্ধিটা খুঁজতে চেষ্টা করছে, কিন্তু বুঝে উঠতে পারছে না সুগন্ধিটা কোথা থেকে আসছে। হঠাৎ রবি খেয়াল করল দরজার কাছে কিছু একটা দৃশ্যমান হচ্ছে। রবি ভয়ে পিছিয়ে গেল। নিজের বিছানায় বসে ভয়ার্ত চোখে দরজার দিকে তাকিয়ে আছে। রবি দেখল একটা অপরূপা দৃশ্যমান হলো। সাথে সাথে রবি অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরতে নিজেকে অদ্ভুতভাবে আবিষ্কার করল। সাথে সকালও হয়ে গেল। কখন রাতে জ্ঞান হারিয়েছিল। হঠাৎ আপুর ডাক শুনে রবি তাড়াতাড়ি ঠিক হয়ে নিল। বাইরে গিয়ে নাস্তা করে নিল। আজ ভার্সিটিতে যেতে হবে, তাই রেডি হয়ে ভার্সিটির দিকে রওনা হলো। ভার্সিটিতে গিয়ে আনমনে রবি বসে আছে। রাশেদ আর তার বন্ধুরা রবিকে আনমনা দেখে রবির কাছে এলো। রাশেদ রবিকে বলল, আরে বন্ধু, কি হয়েছে বলবি তো? সারাক্ষণ আনমনা হয়ে বসে থাকলে হবে নাকি? রবি বলল, আমি বললেও তোরা কেউ আমার কথা বিশ্বাস করবি না। আরে বল, কি হয়েছে, বিশ্বাস করব। রবি বলল, কয়েকদিন ধরে আমি তোকে বলছিলাম যে আমি একটা অদ্ভুত সুগন্ধি পাই, কিন্তু সেটা আর কেউ পায় না। আবার একই কথা। আরে তুই যদি পাস তাহলে তোর সাথে থেকে আমি পাবো না কেন? এটা কি হতে পারে? সেটাই তো সমস্যা, তোরা কেউ সে সুগন্ধি পাস না, কিন্তু আমি পাই। সেটা নিয়ে চিন্তা আছিস? আরে ভাই, সেটা যদি নির্দিষ্ট স্থানে পেতাম তাহলে নিজেকে কিছুটা সামলাতে পারতাম। কাল সে সুগন্ধিটা আমার বাসায়ও পেয়েছি। বলিস কি? শুধু তাই নয়, সুগন্ধি পাওয়ার পরে যখন আমি সুগন্ধির উৎস খুঁজতে যাই তখনই আমি... রবি আর কিছু বলতে পারল না, কারণ কেউ তার কানে কানে বলল, এরপর কি হলো বললে মেরে ফেলবো তোমাকে। রবি কথাটা কে বলল দেখতে পেছনে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। রবির অদ্ভুতভাবে পেছনে তাকালো, তাই সব ফ্রেন্ড অবাক হয়ে রবিকে জিজ্ঞেস করলো, কি হলো, হঠাৎ পেছনে এভাবে তাকালি কেন? কিছু না, এমনি, চল ক্লাসে যাই। রবির কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তাও সবাই ক্লাসে চলে গেল। ক্লাস শেষ করে রবি আর রাশেদ বাসায় আসতে যাবে, ঠিক পথের সেই জায়গায় আসতেই রবি আবারও পরিচিত সেই সুগন্ধি পাচ্ছে। রবি জানে রাশেদকে কিছু বললে সে বিশ্বাস করবে না, তাই চুপচাপ দুজন বাসায় চলে গেল। রাতে ঘুমালে হঠাৎ বুকে ভারী কিছু অনুভব করে রবির ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে সে মেয়েটি যে দরজার কাছে দৃশ্যমান হয়েছিল। রবি মেয়েটাকে দেখে চমকে উঠল। এই, কে আপনি? আহা, ডিস্টার্ব করো না তো, একটু ঘুমাই তোমার বুকে। কি বলছেন আপনি এসব? কে আপনি? ভূত? আজীব তো, ভূত কোত্থেকে আসবে এখানে? আর আমি থাকতে ভূত প্রশ্নই আসে না। আপনি তো ভূত? এত সুন্দর মেয়েকে তোমার ভূত মনে হয়? রবি আসলে বুঝতে পারছে না কি বলবে। এদিকে রবির গায়ের সমস্ত শক্তি দিয়ে মেয়েটাকে সরানোর চেষ্টা করেও পারছে না। দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা রবির। উপায় না পেয়ে রবি জোরে আপু বলে চিৎকার দিল। সাথে সাথে মেয়েটা রবির বুক থেকে উঠে গেল। রবির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল। এদিকে আপু রবির চিৎকার শুনে ঘুম থেকে উঠে গেল। তাড়াতাড়ি রবির রুমে আসলো। এসে দেখে রবি খুব ভয় পেয়ে বসে আছে। আপু বলল, কি হলো, এভাবে চিৎকার করলি কেন? ভয় পেয়েছিলাম। কিসের ভয়? আর কয়েকদিন ধরে দেখছি তুই অস্বাভাবিক আচরণ করছিস, কি হয়েছে বলতো? মেয়েটা এখানে। আর কিছু বলতে পারল না, কারণ মেয়েটা তখনই রবিকে কানে কানে বলে গেল, বললে মেরে ফেলবো তোমার আপুকে। রবি ভয়ে চুপ হয়ে গেল। আপু জিজ্ঞেস করলো, কি হলো, কোন মেয়েটা? কিছু না, খারাপ স্বপ্ন দেখেছিলাম তাই ভয় পেয়েছি। ওকে, ঘুমিয়ে যা। রবি ভয়ে ভয়ে আবার শুয়ে পড়ল। ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু ঘুম যেন আসছে না। হঠাৎ কখন যে চোখ লেগে গেল তা বুঝতে পারেনি। আজানের শব্দ শুনে ঘুম ভেঙে গেলে নামাজে চলে যায়। যাওয়ার সময় আবারও সেই পরিচিত সুগন্ধিটা পায়, আবার আসার সময়ও পায়। রবিকে এবার খুব ভাবিয়ে তুলল সুগন্ধিটা। এবার সে সোজা মসজিদের হুজুরের কাছে গেল। হুজুর রবিকে একটা পরিচিত বড় মাপের হুজুরের কাছে নিয়ে গেল। রবি সব কথা খুলে বলল। রবিকে ভালো করে দেখে বড় হুজুর বলল, তোমার সামনে যে মেয়েটি দৃশ্যমান হয়েছিল সেটি সাধারণ কোনো মেয়ে নয়, তবে তোমার ক্ষতি কখনো করবে না। আমি আর কিছু বলতে পারবো না। রবি হুজুরের কথা শুনে অবাক হলেও কিছু বলতে না পেরে বাসায় চলে এলো। রাতে খেতে গিয়ে তেমন খেতে ইচ্ছে না থাকায় আবার চলে এলো।
হালকা ঘুম আসতে যাবে ঠিক তখনই সে সুগন্ধি রবির নাকে আসলো। রবি ভয়ে বসে পড়ল। চারপাশে তাকিয়ে দেখে কিছুই নেই, কিন্তু ভয় তো মনের মধ্যে আছে। হঠাৎ রবি খেয়াল করল দরজার পাশে আবারও দৃশ্যমান হচ্ছে মেয়েটি। রবি আবার নিজেকে অনেক শান্ত আর শক্ত করল। যাই হয়ে যাক, এবার মেয়েটার সাথে কথা বলতেই হবে। নিজের মধ্যে এক জেদ ধরল। মেয়েটা দৃশ্যমান হয়ে রবির পাশে আসতেই, কে আপনি? বারবার আমাকে ভয় দেখান কেন? আমি কে জানলে তুমি এমনিতে ভয় পাবে। না, বলুন কে আপনি? এটা তো জানি আপনি কোনো মানুষ নয়। তাহলে শুনতে চাও কে আমি? শুনতে চাই, বলুন কে আপনি? আমি হলাম এক পরী। তো আমার কাছে কি চান? বারবার আমার কাছে কেন আসেন? আসলে আমার তোমাকে খুব ভালো লাগে। কি ভালো লাগে? আপনি পরী, বুঝেছেন? তো কি হয়েছে? পরী বলে কি ভালোবাসা যাবে না? যাবে, তবে সেটা আপনার পরিদেশের কাউকে, মানুষকে নয়। আমি এত কিছু জানি না। তোমাকে ভালোবাসি মানে তোমাকেই ভালোবাসি। এত সহজে ভালোবাসি বলে দিলেন। আদৌ কি ভালোবাসেন? আর আমাদের মাঝে কোনো সম্পর্ক গড়ে উঠবে না, সেটা তো জানেন। প্রথমেই বলেছি ভালোবাসার পরে কথাটা নিজের মধ্যে চেপে রাখতে নেই, তাই বলে দিলাম। আর কে বলেছে আমাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে পারে না? আপনার পরিদেশের কেউ আমাকে মেনে নেবে না, আর না আমার পৃথিবীর কেউ আপনাকে মেনে নেবে। আমার দেশের সবাই মেনে নেবে। শোনো, আমাদের দেশে আমার বাবার রাজত্ব চলে। আমি পরীর দেশের রাজার একমাত্র মেয়ে। তার মানে রাজকন্যা? তুমি চাইলে তোমাকেও আমাদের মতো বানিয়ে দিতে পারি, শুধু তোমার ইচ্ছেটা প্রয়োজন। হবে না, তা কখনোই হবে না। আমি মানুষ হয়ে ভালো আছি। আর কি দেখে আপনি আমাকে ভালোবাসলেন? সেটা এক ইতিহাস, শুনতে অনেক সময় লাগবে। আপনার ইতিহাস শুনতে প্রয়োজনে আজ ঘুমাবো না। তাও বলেন, কেন আমার মতো একটা মানুষকে ভালোবাসতে গেলেন? তাহলে আমার দেশে চলো, তোমাকে ইতিহাস বলবো, আর আমার দেশটাও ঘুরে দেখাবো। না, এটা কেমনে হয়? আমি যাব না আপনার দেশে। আমি চাইলে তোমাকে তুলে নিয়ে যেতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তোমার তো অনেক ইচ্ছে পরীর সাথে প্রেম করার, পরীকে বিয়ে করার। তখন আমি তো জানতাম না বাস্তবে এরকম কেউ আমার সামনে আসতে পারে। তো এখন কেউ তোমার সামনে আসছে বলে কি তুমি খুশি নয়? তা বলিনি, কিন্তু আবার ভয়ও করছে। যদি আমার খারাপ কিছু হয়ে যায় তখন কি হবে? হুজুর তো বলেছিল যে আমি কখনো তোমার ক্ষতি করব না। বিশ্বাস করতে পারো আমায়। আর কখনো কেউ তোমার ক্ষতিও করতে পারবে না। আমি তোমার পাশে সারাক্ষণ আছি। কোনো বিপদে পড়লে শুধু আমার কথা মনে করো, আমি সাথে সাথে চলে আসব। যেখানে মানুষ মানুষকে বিশ্বাস করে না, সেখানে পরীকে কিভাবে বিশ্বাস করব? তোমরা মানুষের একটাই সমস্যা, কেউ বিশ্বাস করলে তার বিশ্বাস ভঙ্গ করো, আর বিশ্বাস না করলে অন্যরকম চিন্তাধারা নিয়ে বসে থাকো। চলো আমার সাথে, আমার দেশে গল্প শোনাবো তোমায়। না, আমি যেতে পারবো না। রাতে খাবারটাও ঠিকমতো খাওনি, চলো ওখানে গিয়ে খাবে। আমাদের দেশের খাবার অমৃত। কোনো মানুষ একবার খেতে পারলে বারবার চাইবে, এমনকি খাওয়ার স্বাদ কখনো ভুলতে পারবে না। চলো তো, খেয়ে নিবে, সাথে তোমাকে ভালোবাসার কারণটাও জানতে পারবে। আপনি যদি আসলেই পরী হতেন তাহলে আপনার কথা আমার ফ্রেন্ডদের বলে দিতেন, আমার আপুকে বলতে দিতেন। কিন্তু আপনি আমাকে বারবার বাধা দিয়ে গেছেন কেন? কারণ আমি চাই না তুমি আমাকে ভালোবাসার আগে কেউ আমার ব্যাপারে জানতে পারুক। যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে সবাইকে জানাতে পারবে। আপনি যা ইচ্ছে করুন, আমার সমাজ আপনাকে মেনে নেবে না। যান আপনি এখান থেকে। যতদিন তুমি আমাকে ভালোবাসি বলবে না, ততদিন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যদি কখনো ভালো না বাসি তাহলে কি সারা জীবন এভাবে আমার পেছনে পড়ে থাকবেন? তোমার পেছনে থাকবো। তোমাকে ভালোবাসতে হবে আমাকে। আমি কখনো আপনাকে ভালোবাসবো না। যান আপনি, আর কখনো আপনি আমার সঙ্গী হবেন না। আর আমি জানি সুগন্ধিটা আপনি দিয়ে যান আমাকে। আমি চাই না আপনি আর কখনো আমাকে সেই সুগন্ধি দেন। কখনো এটা হবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনার ইচ্ছে হলে থাকেন, নয়তো যান, আমি ঘুমাবো। এই বলে রবি শুয়ে পড়ল। রবির মধ্যে এখন অনেকটা সাহস আসলো। পরীর সাথে কথা বলে নিজেকে অনেক হালকা লাগলো তার। সাহস করে কথা বলতে পারলো, এটাই অনেক। রবি ঘুমিয়ে পড়তে যাবে ঠিক তখনই চারপাশে অনেক জোরে বাতাস শুরু হলো। রবি কিছুটা ভয় পেল। পাশে তাকিয়ে দেখে পরী নেই। বাইরে জানালার দিকে তাকিয়ে যখন আবার পেছনে তাকালো তখনই পরীকে দেখতে পেল। রবি আকস্মিকভাবে চমকে গেল। পরীর হাতে অনেক খাবার, প্রতিটা খাবার অন্যরকম। রবি এই খাবারগুলো আগে কখনো দেখেনি। খাবার দেখে রবির যেন লালা ছড়ে পড়বে সে অবস্থা। রবি মনে মনে ভাবল, ইস, মেয়েটা কত ভালো, আমার জন্য খাবার নিয়ে এলো। রবিকে চমকে দিয়ে পরী বলল, এই সবগুলো খাবার তোমার জন্য এনেছি। আমি তোমাকে খাইয়ে দেব, তুমি শুধু খাবে। আপনি কিভাবে জানলেন এগুলো আমি খাওয়ার ইচ্ছে করলাম? এই যে বোকার মতো কথা বললে তুমি। আমি শুধু তোমার না, প্রতিটি মানুষের মনের খবর জানি। সে কি চিন্তা করছে, কি ভাবছে, সব জানি। রবি মনে মনে ভাবলো, যাই হোক, আগে খাবারটা খেয়ে নি। সাথে সাথে মেয়েটি রবির মুখে খাবার তুলে ধরল। প্রথমে খেতে না চাইলেও খাবারের স্বাদ এবং গন্ধে যেন তাকে মুখ খুলতে বাধ্য করলো। প্রথম লোকমা খেতে রবির পুরো শরীর যেন কেঁপে উঠল।
এত সুস্বাদু খাবার যেন কল্পনা মাত্র। রবি মনে মনে ভাবল, আহা, এই খাবার যদি সবসময় পেতাম তাহলে কি ভালো হতো। তুমি চাইলে তোমাকে এনে এই খাবার খাওয়াতে পারি, তুমি যদি বলো খাবে তাহলে। এটাও বুঝে গেলেন? তুমি যা কল্পনা করবে সব আমি বুঝতে পারবো। আপনার নামটাই তো জানা হলো না। আমি অহনা ইবনে আরফি। পরিদেশে সবাই অহনা বলে ডাকে, চাইলে তুমিও ডাকতে পারো। আপনি তো চান আমি আপনার নাম ধরে ডাকি। তুমি কেমনে বুঝলে? সব কি শুধু পরীরাই বুঝবে, মানুষরা বুঝতে পারে না নাকি? না, মানে আমি বোঝাতে চেয়েছি, এত অল্প সময়ে তুমি আমাকে বুঝতে শুরু করেছ। এত বিরক্ত করলে কে আপনাকে না বুঝবে বলেন? আচ্ছা শোনো, এখন থেকে আপনি নয় তুমি করে বলবে। দেখা যাবে, এখন ঘুমাই, আমাকে ভালোবাসার কারণ পরে জেনে নেব আপনার থেকে। হবে না, তুমি করে বলো, নয়তো ঘুমাতে দেব না। রবি ভাবল আসলেই তো অহনা অনেক ভালো, চাইলে তার অনেক ক্ষতি করতে পারত, কিন্তু তা না করে আরও রবির পাশে থাকছে, এমনকি তাকে পরিদেশের খাবার এনেও খাওয়াচ্ছে। অহনা এবার শব্দ করে হেসে উঠল। রবির বুঝতে বাকি নেই, রবির কল্পনাটাও সে বুঝে গেছে। রবি বলল, আচ্ছা ঠিক আছে, আমি এখন ঘুমাচ্ছি, তুমি এখন যাও। তা কিভাবে হয়? পরিদেশ থেকে এসেছি তোমার বুকে একটু ঘুমাবো বলে, তুমি তাড়িয়ে দিচ্ছ? বিয়ের আগে এসব ঠিক না। তার মানে তুমি বিয়ে করতে রাজি? অনেকটা খুশি হয়ে বলল। না না না, আমি তা বলিনি, জানতো আপনার কথা আমি উল্টাপাল্টা বলতে শুরু করেছি, জান আপনি। আচ্ছা তুমি ঘুমাও, আমি তোমাকে পাহারা দিচ্ছি। শেষে এক প্রকার বাধ্য হয়ে রবি শুয়ে পড়ল। অহনা আছে নাকি চলে গেছে রবি জানে না। সকালে আপু রবিকে ডাকতে এসে দেখে রবির রুম থেকে একটা অদ্ভুত সুগন্ধি বের হচ্ছে। আপু রবিকে ডাকতে রবির ঘুম ভেঙে যায়, আর অহনাকে নিজের বুকে দেখে ভয় পেয়ে যায়। কারণ আপু যদি অহনাকে রবির বুকে দেখে তাহলে কি হবে? রবি অহনাকে আস্তে করে বলল, এই ওঠো, আপু দরজার বাইরে আছে, ডাকছে, আমাকে তোমাকে দেখলে খুব খারাপ ভাববে, তুমি চলে যাও। অহনা রবিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর একটু শুয়ে থাকে না তোমার ওপর? বেশ ভালোই তো লাগছে। তোমার ভালো লাগার কারণে আমাকে বাসা থেকে বের হতে হবে, উঠে যাও। রবির জোরাজুরিতে অহনা উঠে গেল আর অদৃশ্য হয়ে গেল। রবি গিয়ে দরজা খুলে দিল। আপু বলল, এত দেরি হলো কেন দরজা খুলতে, কি হয়েছে বল? রবি আমতামতা করে বলল, না না কিছু না, কিছুই হয়নি, এমনি ঘুমেছিলাম তো তাই বুঝতে পারিনি। ওহ, এত সুন্দর সুগন্ধি কোথা থেকে আসছে? তুমিও পাচ্ছ এই সুগন্ধি? বলে রবি পাশে তাকাতে দেখা অহনা দাঁড়িয়ে আছে। রবি আস্তে করে বলল, তুমি যাওনি কেন? আপু এখন আমার কি অবস্থা করবে আল্লাহ জানে। কি রে, সকাল সকাল কি হয়েছে তোর? কার সাথে ফিসফিস করে কথা বলছিস? আপু বলল। আপুর কথা শুনে রবি যেন আকাশ থেকে বলল। অহনা রবির পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আপু তা দেখছে না। রবি আপুকে বলল, আপু তুমি এখানে আর কিছু দেখছো না? আজব, কি আর দেখব? আমাকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছ না? সকাল সকাল তোর মাথা মনে হয় পুরো গেছে, কি হয়েছে বলতো? রবি অহনাকে বলল, তোমাকে আপু সত্যি দেখতে পাচ্ছে না? না, আমাকে দেখতে পাবে না যতক্ষণ আমি নিজে থেকে কারো চোখে ধরা না দিই। রবি এবার দেখে যেন প্রাণ ফিরে পেল। আপু রবি আর অহনাকে এক রুমে দেখলে কি অবস্থা যে হতো। আপু রবির নীরবতা দেখে বলল, কি হলো, কথা বলছিস না কেন? না মানে ভাবতেছি। রবি নিজেই জানে না সে কি বলছে। আপু রবির কথায় কিছু বুঝতে পারছে না। আপু এসে রবির মাথায় হাত দিয়ে দেখলো জ্বর আসছে নাকি, নয়তো সকাল সকাল এভাবে কেউ উল্টাপাল্টা বলে যাবে, তা কেমনে হয়? আপু রবির মাথায় হাত দিয়ে দেখলো জ্বর আসেনি। আপু রবিকে দেখে বুঝে গেল সে কিছু লুকাচ্ছে, তাই আপু তাকে আর কিছু না বলে ফ্রেশ হতে বলে চলে গেল। আপু চলে যেতে রবি দরজা বন্ধ করে দিল, যেটা আপুর চোখ এড়াতে পারেনি। আপু আবার দরজার কাছে আসলো, ভেতরে কি হচ্ছে বোঝার চেষ্টা করলো। রবি এবার অহনাকে ভয় পেল, কারণ কেউ তার সামনে আছে সেটা আপু দেখতে পায়নি। ব্যাপারটা খুব সমস্যার। রবি অহনার সামনে দাঁড়ালো। তোমাকে আসলে কি আপু দেখেনি? না, আমার কথা বিশ্বাস করো, তুমি কেন ভয় পাচ্ছ? আমি যাকে চাইবো তাকে দেখা দিতে পারবো, আর না চাইলে কেউ দেখতে পাবে না। রবি বলল, তুমি যাও এখন, আমি বের হব। সমস্যা নেই, আমি তোমার সাথে সারাক্ষণ আছি, যে কোনো প্রয়োজনে আমাকে মনে করো, আমি চলে আসব। এখন যাচ্ছি, বাবা খুঁজবে একটু পর আমাকে। ওকে যাও, একটু জড়িয়ে ধরি তোমায়। রবি একটু ধমক দিয়ে বলল, যাবে তুমি? আচ্ছা যাচ্ছি। এ বলে অহনা এক ঝলকে অদৃশ্য হয়ে গেল। রবি ফ্রেশ হয়ে বাইরে গিয়ে দেখে আপু নাস্তা নিয়ে টেবিলে মন খারাপ করে বসে আছে। রবি বলল, আপু কি হলো, তোমার মন খারাপ কেন? আমার কিছু হয়নি, তবে তোর অনেক কিছু হয়েছে যেটা আমার থেকে লুকাচ্ছিস। আজব, আমার আবার কি হবে? আমি তো একদম ঠিক আছি। তুই কেমন ঠিক আছিস সেটা আমি জানি। আমি সত্যি ঠিক আছি। সকালে আমি তো রুম থেকে আসার পর তুই কার সাথে কথা বলেছিলি? তুমি কিভাবে জানো আমি কারোর সাথে কথা বলেছি? তুমি তো চলে এসেছিলে। আপু বলল, অস্বাভাবিকভাবে দরজা বন্ধ করলি, তাই আমার কেমন জানি মনে হলো। তারপর দরজার পাশে গিয়ে শুনি তুই কারোর সাথে কথা বলছিস, তাও ভয় নিয়ে। রবি এবার চমকে গেল, যদি অহনার কথা বলে দেয় তাহলে আপুর ক্ষতি করতে পারে অহনা। তাই রবি কথা ঘুরিয়ে বলল, না তেমন কারোর সাথে না, ফোনে কথা বলছিলাম।
কি, তুই এসব কথা ফোনে বলছিলি? হ্যাঁ, রাশেদের সাথে তো বললাম। আপু এবার কেমন যেন চুপ হয়ে গেল। রবির তো চিন্তা হচ্ছে আবার রাশেদকে আপু ফোন দিয়ে জিজ্ঞেস করবে নাকি। রবিকে আর কিছু না বলে নাস্তা করতে বলল আপু। রবি চুপচাপ নাস্তা সেরে নিল। রবি নাস্তা শেষ করে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলো। রাশেদকে ফোন দিল। একটু আগে না ফোন দিলি? আবার কি? একটু আগে ফোন দিলাম মানে? একটু আগে তো তুই আমার সাথে কথা বললি আর ভার্সিটিতে আসবি বললি। রাশেদের কথা শুনে রবি অবাক হয়ে গেল, কারণ রবি তো একটু আগে রাশেদকে ফোন দেয়নি। তাহলে রাশেদ কেন বলছে একটু আগে ফোন দিয়েছে? রবি আর কিছু না বলে ফোন কেটে দিল। রবির বুঝতে বাকি নেই এখানেও নিশ্চয়ই অহনার হাত আছে। 7-5 না ভেবে রবি ভার্সিটিতে যেতে বের হতে গেলে আপু সামনে আসলো। রবি বলল, কিছু বলবে আপু? না কিছু না, যা তুই সাবধানে যাস। আমাকে নিয়ে চিন্তা করো না, তুমি সাবধানে থেকো, আসি। রবি একটা বিষয় খেয়াল করলো, আপু ইদানিং একটু অদ্ভুত আচরণ করছে। কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে, সরাসরি কিছু বলে না। রবি হেঁটে একটু সামনে যেতেই রাশেদ আসলো। দুইজন একসাথে চলতে লাগলো। ঠিক একটা নির্দিষ্ট স্থানে গিয়ে রবি দাঁড়িয়ে গেল। রবি থেমে যাওয়া দেখে রাশেদ বলল, কি হলো, দাঁড়িয়ে গেলি কেন, চল। রবি বলল, একটা মুচকি হাসি দিয়ে রবি আবারও যেতে লাগলো। এদিকে রবির মুচকি হাসি দেখে অহনা ভীষণ খুশি হলো। পুরো পরীর দেশে মিষ্টি এক বাতাস বয়ে গেল। রবি ভার্সিটিতে এসে ক্লাসে চলে গেল। অহনার কথা ভাবতে যাবে তখনই মনে পড়ল রবি যা ভাবে অহনা তো সব জেনে যায়। তাই রবি অহনাকে নিয়ে ভাবা বন্ধ করে দিল। কিন্তু কতক্ষণই বা না ভেবে থাকা যায়। ক্লাস চলাকালীন সময়ে রবি অহনাকে নিয়ে ভাবা শুরু করলো। মেয়েটা কত সুন্দর, কত মায়াবী। যতই দেখি যেন চোখের তৃষ্ণা থেকেই যায়, যেন মনে হয় সারা জীবন দেখে যায়। কত ভালো মেয়েটি, ইচ্ছে হয় সারা জীবন নিজের করে রাখি। রবি এসব ভাবছে, তব চারপাশে কি হচ্ছে কোনো খেয়াল নেই। এদিকে স্যার রবিকে বেশ কয়েকবার ডেকেও কোনো সারা শব্দ না পাওয়ায় রবির কাছে এসে ডাকলো, কিন্তু তাতেও স্যার রবির কোনো সারা শব্দ পায়নি। এবার স্যার কিছুটা বিরক্ত হয়ে রবির গায়ে হাত দিতেই রবি চমকে উঠল। রবির চমকানো দেখে স্যার বলল, কি হলো তোমার, কই হারিয়ে গেছ? রবি নিজের অজান্তে বলে ফেলল, পরীকে নিয়ে ভাবতে ভাবতে তার দেশে চলে গেছে। কি বললে তুমি? স্যার একটু জোরে বলল। রবি এবার বুঝতে পারলো তার সামনে স্যার দাঁড়িয়ে আছে। স্যারকে দেখে রবি দাঁড়িয়ে গেল। এবার স্যারও অবাক হয়ে গেছে, এতক্ষণ তো দাঁড়ায়নি, তাহলে এখন কেন দাঁড়ালো? জি স্যার। কোথায় ছিল এতক্ষণ? এই তো স্যার এখানে ছিলাম। তুমি তো এখানে ছিলে, কিন্তু তোমার মন কোথায় ছিল? না মানে স্যার, এক্ষুনি ক্লাস থেকে বের হয়ে যাও। স্যার আর হবে না, ক্লাসে আসার পর থেকে তুমি অন্য কিছু ভেবে ভেবে বসে আছো, ডাকলেও সেদিকে তোমার খেয়াল নেই। এক্ষুনি বের হয়ে যাও। স্যার রাগীভাবে কথাগুলো বলল। ক্লাসের সবাই রবি আর স্যারের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রবি স্যারকে বলল, না তুমি কিছু করো না। রবির কথা শুনে ক্লাসের সবাই হেসে ওঠে, কারণ সবাই মনে করলো রবি স্যারকে কথাটা বলল। স্যারও একই মনে করলো, তাই রবিকে ধমক দিয়ে বের হতে বলল। রবি আর কিছু না বলে বের হয়ে যেতেই স্যারের পেছন থেকে কারো হাত টেনে ধরে নিয়ে গেল। সবাই দেখলো রবি কারো হাত ধরার মতো কিছু ধরেছে, কিন্তু সেখানে কিছু দেখা যায়নি। রবির এমন কাজে সবাই একটু অবাক হলো। রবি অহনাকে ধরে গাছের নিচে নিয়ে গেল। রবি বলল, আমি যেখানে যাই তুমি চলে আসো কেন? কেউ তোমাকে অপমান করবে আর আমি বসে বসে তা দেখব নাকি? তাই বলে এভাবে সবার সামনে চলে আসতে হবে? সবার সামনে আসলেও তুমি ছাড়া তো আর কেউ দেখেনি। তাও এভাবে আসা ঠিক হয়নি। আর স্যারকে আঘাত করতে চাইলে কেন? তোমাকে সবার সামনে অপমান করেছে তাই। এমনটা আর কখনো করবে না। কেন শুনতে হবে তোমার কথা? কারণ আমি তোমাকে। আর কিছু না বলে থেমে গেল। তুমি আমাকে কি? কিছু না। ভালোবাসো? হয়তোবা। তাহলে চলো আজ পরীর দেশ ঘুরে দেখাবো। আপু এমনিতে অনেক চিন্তা করছে আমাকে নিয়ে, তার উপর তোমার দেশে যেতে পারবো না। চিন্তা করো না, ভার্সিটির ক্লাস শেষ হওয়ার আগে চলে আসবো। রবি ভাবলো, গেলে কেমন হয়, অহনাকে তো আমি ভালোবেসে ফেলেছি, আর এটাও জানি অহনা আমার কোনো ক্ষতি করবে না। তাহলে যাই। রবির ভাবতে দেরি হলেও অহনার বুঝতে দেরি হয়নি। অহনা রবিকে বসা থেকে উঠে দাঁড়াতে বলল। রবি দাঁড়িয়ে গেল। অহনা বলল, এবার আমার হাতের ওপর হাত রাখো। রবি অহনার হাতের ওপর হাত রাখলো। এবার চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস নাও। রবি বলল, শ্বাস নিতে হবে কেন? তোমার দেশে শ্বাস নিতে পারবো না নাকি? তাহলে আমি যাব না। আরে আরে কি বলো, শ্বাস নিতে পারবে না কেন? অবশ্যই পারবে, তবে শ্বাস নিলে এখন আমাদের যেতে একটু সময় লাগবে না। মানে তুমি চোখ বন্ধ করে যে শ্বাস নিবে সেটা ছাড়তে ছাড়তে আমরা পরীর দেশে পৌঁছে যাব, তাই বললাম। ও আচ্ছা, এক নিমিষেই পৌঁছে যাব তাহলে? হ্যাঁ, চোখের পলক বন্ধ করে খুলতে যতক্ষণ লাগে ততক্ষণেই পৌঁছে যাব। তো পুরো পরীর দেশ ঘুরতে কতক্ষণ লাগবে? ওখানে অনেক ভাগ আছে। তুমি যদি শুধু আমার বাবার দেশটা ঘুরে দেখো তাহলে সময় লাগবে 1 বছর, আর পুরো পরীর দেশ ঘুরতে চাইলে তোমার সময় লাগবে প্রায় 10 বছর। কি, এত বড় দেশ পরীর? হ্যাঁ, আর একসময় আমার বাবার দেশটার রাজা হবে তুমি। মানে আমি? তুমি জানোই তো আমার বাবার আমি ছাড়া আর কোনো সন্তান নেই, আর আমার স্বামী তো ভবিষ্যৎ রাজা হবে।
কেন? তুমিও তো রাজা হতে পারো। আমাদের রাজা হওয়ার নিয়ম নেই, মানে আল্লাহ নিজেই বলেছেন যে যে দেশের প্রধান কোনো নারী হবে সে দেশের কোনো উন্নতি হবে না। ও আচ্ছা, তাই তুমি রাজা হতে পারবে না? হ্যাঁ। তো তোমার বাবা কি আমাকে রাজা হিসেবে স্বীকৃতি দেবে? অবশ্যই দেবে। আচ্ছা, সেসব পরে হবে, এখন চলো আমাদের দেশ দেখে আসি। ওকে চলো। তোমার হাত দিয়ে আমার হাত ধরো, তারপর চোখ বন্ধ করে একটা শ্বাস নাও। রবি তাই করলো। অহনার হাত ধরতেই রবির শরীর কেঁপে উঠল। চোখ বন্ধ করতে বুঝতে পারল অহনা রবিকে জড়িয়ে ধরেছে। রবি শ্বাস নিল। হঠাৎ মনে হলো রকেটের থেকে দ্রুত গতিতে রবি উপরে উঠছে। চোখ খুলে দেখে অহনার বিশাল আকারের ডানা গজিয়েছে। রবি এই ডানা দেখে একটু ভয় পেল। অহনা বুঝতে পারল রবি ভয় পেয়েছে, তাই রবিকে সান্ত্বনা দিয়ে বলল, আহা, ভয় পাচ্ছ কেন? তোমার এত বড় ডানা কোথা থেকে এলো? আগে তো দেখিনি। যখন ডানা লাগবে তখন দেখতে পাবে, আর যখন ডানা লাগবে না তখন তো দেখতে পারবে না। তার মানে তোমার সারাক্ষণ ডানা থাকে? যখন লাগবে তখন ডানা মিলি, যেমন এখন। ও আচ্ছা, তা তোমাদের দেশ কোথায়? তোমার পেছন থেকে শুরু করে আমাদের দেশ। যত ভেতরে যাবে তত মুক্ত হবে। তাহলে যাওয়া যাক। চলো, তবে এখনো তুমি হাঁটতে পারবে না, আর একটু ভেতরে গেলে তবেই হাঁটতে পারবে। আচ্ছা চলো। অহনা রবিকে নিয়ে একটা অদ্ভুত গাছের গোড়ায় নামলো। গাছটা যেমন অদ্ভুত তেমন সুন্দর। রবির ইচ্ছে করলো গাছটা ধরে দেখতে, কিন্তু অহনা গাছটা স্পর্শ করতে নিষেধ করলো। অহনা নিষেধ করলো, তাই রবি গাছটি স্পর্শ করেনি। রবি সামনে তাকিয়ে দেখে অদ্ভুত সুন্দর একটা পাহাড়, একদম ছোট গাছ, আর সেখানে অনেক ফল। রবি এসব যতই দেখছে ততই অবাক হচ্ছে। হঠাৎ রবি বুঝতে পারলো তার ক্ষুধা লেগেছে। অহনার দিকে তাকাতেই অহনা খাবার নিয়ে হাজির। রবি খুব ভালো করে খাবারগুলো খেয়ে নিল। চারপাশটা আরো ভালো করে কিছু সময় ঘুরে দেখল। প্রায় বিকেল হয়ে গেছে, তাই রবি অহনাকে বলল, অনেক তো সময় হলো, এতক্ষণে ভার্সিটির ছুটি হয়ে গেছে, চলো এখন যাই। মাত্রই তো আসলে, আরেকটু থেকে যাও। আরে কি বলো, পুরো দিন তো এখানে ছিলাম। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাদের দেশে যখন একদিন হবে আমাদের এখানে তখন 7 দিন, মানে পুরো একটা সপ্তাহ। মানে কিভাবে সম্ভব? হ্যাঁ এটাই, ভার্সিটি শেষ হতে হতে আমরা পুরো 1 সপ্তাহ এখানে থাকতে পারবো, আর এই পুরো সপ্তাহ তোমাকে ঘুরে দেখাবো আমাদের জগৎ। না না না, আমি এখন চলে যাব। 1 সপ্তাহ এখানে থাকতে পারবো না, বাসায় আপু ছাড়া কেউ নেই। আরে কি বলো, মাত্র 1 সপ্তাহ তো। আর বললাম না, এখানে একটা সপ্তাহ মানে তোমাদের একটা দিন। আচ্ছা 6 দিন থাকবো আমরা এখানে, আর তোমার ভার্সিটি ছুটি হওয়ার সাথে সাথে তোমাকে নিয়ে ভার্সিটিতে যাব। যেখান থেকে এখানে এসেছি সেখানেই নামবো। অহনার এত কথা শুনে রবি রাজি হয়ে গেল। পুরো 6 দিন পরীর দেশে ঘুরল। কি অপরূপ সুন্দর পরীর দেশ তা রবি এখন বুঝতে পারছে। রবি অহনাকে বলল, আমরা এখানে আসছি 6 দিন হলো, এখানে রাত দিন কেন হয় না? এটা তো আর তোমাদের দেশ না, এখানে রাত দিন কিছু নেই, সব সময় এমন থাকবে। রবি বলল, তো তোমাদের ঘুমাতে হয় না? ঘুমাতে হয় তো, তবে পুরো সপ্তাহ মিলে ঘন্টাখানেক ঘুমালে হয়। বলো কি, বাকি সময় কি করে তাহলে? কি আর করবে, ঘোরাঘুরি আর দেশের বিভিন্ন কাজ করতে হয়। বিশেষ করে অন্য রাজ্যের কোনো সৈন্য যদি আমাদের রাজ্য আক্রমণ করতে আসে তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। অবশ্য আমাদের সেসব সবসময় রেডি থাকে। আর পরীর 7 রাজ্যের সব থেকে শক্তিশালী রাজ্য আমার বাবার, তাই কেউ এই রাজ্যের চোখ তুলে দেখে না। তার মানে পৃথিবীর মতো এখানেও রাজ্য জয়ের যুদ্ধ চলে? হ্যাঁ, তবে এখানে রক্তপাত হয় না। তাহলে কেমনে রাজ্য হয় তবে? যারা যুদ্ধ করবে তাদের তো তালোয়ার থাকবে, আর কেউ যদি কারো তালোয়ার ফেলে দিতে পারে হাত থেকে, তাহলে যে তালোয়ার ফেলে দিতে পারবে সে হবে জয়ী। এটা কি দুইজনেই মেনে নেয় জয় পরাজয়? হ্যাঁ, দুইজনেই মানতে বাধ্য। তাহলে তো বেশ ভালো। আচ্ছা চলো যাওয়া যাক, আর থাকা যাবে না, 6 দিন শেষ হলো বটে, চলো যাই। তবে হ্যাঁ, যখন এখানে আসতে মন চাইবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে রাজ্যের না দেখা বাকি অংশটুকু ঘুরে দেখাবো। তারপর রবি চলে আসার জন্য ঠিক আগের মতো অহনার হাতে হাত রাখলো। চোখ বন্ধ করে একটা শ্বাস নিল। সাথে সাথে পৌঁছে গেল ভার্সিটির সে গাছের নিচে, যেখান থেকে তারা পরীর দেশে গিয়েছিল। এত সুন্দর এক রাজ্য ঘুরে দেখাতে রবি খুব আনন্দিত হলো। অহনাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো। এদিকে রাশেদ ভার্সিটির রুম থেকে বের হয়ে দেখে রবি কাউকে জড়িয়ে ধরছে হাওয়ায়। বিষয়টা রাশেদের কেমন যেন লাগলো। একটু আগে ক্লাসেও হাওয়ায় কাউকে হাত ধরে নিয়ে গেল বাইরে। রাশেদ দৌড়ে রবির কাছে গেল। রবি রাশেদ আসছে দেখে একটু নর্মাল হওয়ার চেষ্টা করলো। রাশেদ বলল, কি হলো তোর? সে সকালে ক্লাসে অদ্ভুত আচরণ করলি, আর এখন হাওয়ায় কাউকে জড়িয়ে ধরছিস, ব্যাপার কি? কিছু না, চল তো তুই। রাশেদ আর কথা না বাড়িয়ে রবির সাথে হাঁটতে লাগলো। রাশেদ খেয়াল করলো রবি এক্ষুনি হাওয়ায় কারো হাত ধরার মতো করলো। রাশেদ এবার রবিকে দাঁড় করালো। তোর সাথে কথা আছে, বল কি বলবি? সকাল থেকে তুই কোথায় ছিলি?
অহনার গাছের পাশে তো বসেছিলাম। মুখ ফসকে অহনার কথা বের হয়ে যাচ্ছিল যেন। আমিও দেখলাম সকাল থেকে গাছের নিচে আনমনে হয়ে বসে আছিস, কিন্তু কি হয়েছে বললি না তো। রাশেদের কথা শুনে রবি অবাক হয়ে গেল, কারণ সকাল থেকে তো রবি অহনার সাথে পরিদেশে ছিল। তাহলে রাশেদ কাকে দেখলো গাছের নিচে? রবি অহনার দিকে তাকালো। অহনা ভার্সিটি থেকে রবির সাথে আছে, যেটা রাশেদ দেখছে না। রবি মনে মনে বলল, রাশেদ কাকে দেখলো? অহনা বলে দিল, তোমার মতো কাউকে দেখেছে, কিন্তু তুমি ছিলে না, সেটা ছিল অন্য কেউ। রাশেদের চোখে তুমি। রবি বুঝতে পারল অহনা এমন করেছে। রবি একটা মুচকি হাসল। রাশেদ এবার রেগে গেল, বলল, কিরে হাসছিস কেন? কি হয়েছে তোর? ইদানিং অদ্ভুত আচরণ করছিস সবার সাথে। রাতে নাকি না খেয়ে ঘুমিয়েছিস? আপু বলল। আচ্ছা বলবো একদিন আসলে কি হচ্ছে আমার সাথে। রবি অহনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। রাশেদ এবার বোকা বনে গেল। রবি রাশেদ একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিল। অহনা রবির সাথে হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। মাঝে মধ্যে রবি মুচকি হাসছে, কিন্তু রাশেদ কিছু বলছে না। কি বার বলবে? রাশেদ নিজের বাসার সামনে যেতেই রিক্সা থেকে নেমে গেল। রিক্সা সামনে যেতে লাগলো। অহনা রবির পাশে বসলো। রবি মাঝে মধ্যে অহনার সাথে কথা বলছে, যেটা দেখে রিক্সাওয়ালা ভয় পেয়ে গেল। অহনার আওয়াজ রিক্সাওয়ালা শুনছে না, কিন্তু রবির কথা শুনে বুঝতে পারছে সে এখানে অদৃশ্য কারোর সাথে কথা বলছে। ভয়ে ভয়ে রিক্সাওয়ালা রবির বাসার সামনে গেল। রবিকে নামিয়ে দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে এলো। রবি হাসতে হাসতে বাসায় ঢুকে গেল, যেটা আপুর চোখ এড়ায়নি। রবিকে হাসতে দেখে আপু তার সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে তোর? এত হাসছিস কেন? রবি আগে আপুকে খেয়াল করেনি। যখন খেয়াল করলো হাসি থামিয়ে দিল, কিন্তু আপু আবারও জিজ্ঞেস করলো, কি হলো? এত হাসছিস কি নিয়ে? কই কিছু না তো। রাশেদের কথাগুলো শুনে হাসি পাচ্ছে। এত হাসতে হবে না, যা ফ্রেশ হয়ে নে, খাবার খাবি। আচ্ছা আসছি। রবি ফ্রেশ হয়ে নিল। নাস্তা করতে এসে অহনাকে আগে থেকে চেয়ারে বসা দেখে অবাক, কারণ পাশের চেয়ারে আপু বসে আছে। রবি অহনাকে বলল, তুমি এখানে কেন? রবির কথা শুনে আপু আরো অবাক হলো। আপু বসা থেকে উঠে গেল, রবির পেছনে গিয়ে দাঁড়ালো। আপু রবির পেছন থেকে সামনে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা, কিন্তু আপু কিছুই দেখছে না। আপু রবির মাথায় হাত দিল। অস্বাভাবিক আচরণগুলো আপুর বেশ সন্দেহজনক মনে হচ্ছে। আপু রবির মাথায় হাত দিয়ে বুঝতে পারল শরীর ঠিকই আছে, কিন্তু অদ্ভুত আচরণ যেন করেই যাচ্ছে। আপু রবিকে বলল, তুই সামনে কাউকে দেখতে পাচ্ছিস নাকি? আপুর কথাটা বলার সাথে সাথে অহনা রবির কানে কানে না বলল। রবি আপুকে বলল, না। কাকে দেখতে পাবো? তুমি তো সামনে ছিলে। আমি ছাড়া আর কেউ ছিল? তুমি ছাড়া আর কে থাকবে? তুমি তো ছিলে। আপু বুঝতে পারে রবি কিছু লুকাচ্ছে, তাই আপু আর কথা না বলে নাস্তা করতে বলল। রবি নাস্তা করছে, কিন্তু আপু একটু খেয়ে উঠে গেল। রবি বুঝতে পারে আপুর খাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও খায়নি। রবি পুরো খাবার না শেষ করে উঠে গেল। আপু তার দিকে তাকিয়ে রইল। রবি আপুর পাশে গিয়ে দাঁড়ালো। পুরো খাবার শেষ না করে উঠে গেলে কেন? ইচ্ছে করছে না। তুই কেন উঠে গেলি? যা খেয়ে নে। তুমি না খেয়ে থাকবে আর আমি গিয়ে খাবো, তাই না? আমার ইচ্ছে করছে না, তুই যা। আচ্ছা চলো, তোমার জন্য কিছু স্পেশাল খাবার আনবো, তোমার সামনেই করব। রবি কথাটা অহনাকে ভেবে বলল। সাথে সাথে অহনা হাজির। রবি অহনার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। আপু গিয়ে টেবিলে বসলো। খাওয়া শুরু করলে রবি বলল, আপু অন্যরকম কিছু খাবে? আর কিছু নাই তো, সবই আছে। আচ্ছা তুমি চোখ বন্ধ করো, পরিদেশের খাবার আনবো এক্ষুনি। পাগলের মতো না বকে খাবার শেষ কর। আজব। বললাম তো তুমি চোখ বন্ধ করো, আমি খাবার আনবো। শুধু চোখটা বন্ধ করো। দেখ, পরিদেশ বলতে কিছু নেই, তুই অযথা পাগলামি করছিস। তাহলে পরি বলতেও কি কিছু নেই? জানি না। আপু চোখ বন্ধ করতে চাইল না, কিন্তু রবির জোরাজুরিতে আপু চোখ বন্ধ করতে বাধ্য হলো। রবি অহনাকে পরিদেশের খাবার দিতে বলল। অহনার সাথে সাথে রবির হাতে খাবার তুলে দিল। রবি আপুকে চোখ খুলতে বললে আপু চোখ খুলে হা করে রবির দিকে তাকিয়ে আছে। রবি বলল, কি অবাক হয়ে গেলে তো? এসব কি খাবার? জীবনেও দেখিনি। এগুলোই হলো পরিদেশের খাবার। মানে কি? তুই কোথা থেকে আনলি এসব? আপেল খাও, কোন গাছের তা জেনে কি লাভ? আমার জানতে হবে, বল কোথা থেকে আনলি এসব? আরে এসব খাবার এখন রেস্টুরেন্টে বানায়, সেখান থেকেই আসার সময় নিয়ে আসলাম। খেয়ে দেখো, অসাধারণ। একটু মিথ্যা কথা বলল। তাহলে যে বললি পরিদেশ থেকে আনলি? তুমি তো বললে পরিদেশ বলে কিছু নেই। আমার কথায় আমাকে ফেলে দিলি। আচ্ছা সেসব বাদ দাও তো, খাবারগুলো খেয়ে দেখো কেমন। নে তুইও খা। আপু রবিকেও তুলে দিল। রবি জানে আপু প্রথম খাচ্ছে, তাই একটু খেলে রবির দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। আপু মুখে নিতে রবির দিকে তাকিয়ে রইল। আপু কেন জানি রবিকে সন্দেহ করছে, কিন্তু কিছু না বলে খেয়ে নিল। খাবারের অমৃত স্বাদ যার প্রশংসা না করে আপুও থাকতে পারেনি। খাওয়া শেষে রবির দিকে একটু সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে আপু নিজের রুমে চলে গেল। রবিও নিজের রুমে চলে আসলো। হঠাৎ রবির মনে হচ্ছে আপুর সাথে বারবার মিথ্যা বলা ঠিক হচ্ছে না। অহনার সাথে কথা বলতে চাইলে সে এসে হাজির। রবি বলল, আমার কথাগুলো আগে মন দিয়ে শুনবে, তারপর তুমি বলবে। ওকে বলো, কি বলবে?
রবি বলল, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? হ্যাঁ, অনেক ভালোবাসি। হয়তো আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। রবির কথা শেষ হতে না হতেই অহনা রবিকে জড়িয়ে ধরল। কারণ রবি এত তাড়াতাড়ি অহনাকে ভালোবাসবে তা সে বুঝতে পারেনি। রবি অহনাকে নিজের বুক থেকে ছাড়িয়ে নিয়ে আবার বলল, তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। এখন আমাদের পরিবারকে এসব জানানো দরকার। তোমার পরিবার কি আমাদের ব্যাপারগুলো জানে? না। রবি বলল, আমার পরিবারও কেউ জানে না। আমাদের উচিত পরিবারকে জানানো। যদি মেনে না নেয় তখন কি হবে? দেখো, মানবে কিনা সেটা পরে দেখা যাবে, তবে আমি আমার পরিবারকে মানাতে পারবো। তুমি তোমার পরিবারকে মানাতে পারো কিনা দেখো। তাহলে কি এখন আমাদের কথা সবাই জেনে যাবে? হ্যাঁ, জেনে যাবে। তুমি আমার লাইফে আসার পর থেকে আমি আপুর সাথে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছি। আপু আমাকে নিয়ে অনেক চিন্তিত, তাই আমি আর আপুকে কোনোভাবে চিন্তায় ফেলতে চাই না। আচ্ছা, আমি কি তাহলে আপুর সামনে নিজেকে আনবো? কালকে আমি আপুর সাথে সে বিষয় নিয়ে কথা বলবো। এখন তুমি তোমার দেশে যাও। তারপর অহনা নিজের দেশে চলে গেল। রবিও বেশ চিন্তিত হয়ে গেল। আপু কি অহনাকে মেনে নেবে নাকি মানবে না? ভাবতে ভাবতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাতে খেতে বসে আপু কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। রবি বুঝতে পারে খাওয়া শেষ হলে তার হাজার রকমের প্রশ্নের সম্মুখীন হতে হবে। কারণ যখন আপু চুপ থাকে তখন সব প্রশ্ন একসাথে করার জন্য চুপ থাকে। রবি খাওয়া শেষ করে যখন উঠে চলে আসতে যাবে তখনই আপু ডাক দিল। পাশের সোফায় বসতে বসতে বলল, রবি গিয়ে এখানে বসলো। একটু পর নিজের কাজ শেষ করে আপু রবির পাশে এসে বসলো। রবি বলল, বলো কি বলবে? মেয়েটাকে? কোন মেয়েটা? যার সাথে তুই সারাক্ষণ কথা বলিস সে মেয়েটাকে? আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। তাহলে কার সাথে কথা বলিস সারাক্ষণ? যখনই তোর রুমের পাশ দিয়ে যাই তোকে কারোর সাথে কথা বলতে শোনা যায়। তাহলে তুমি সব জানো? জানবো না কেন? মেয়েটাকে বল। আসলে আমি চেয়েছি কালকে তার সাথে তোমার পরিচয় করিয়ে দিব। কাল সকাল পর্যন্ত অপেক্ষা করো, তারপর সব জানতে পারবে। কাল পরিচয় করিয়ে দিবি তো? কালকে সে আসবে, তোমার সাথে পরিচয় করিয়ে দেব। ওকে, তাহলে এখন গিয়ে ঘুমিয়ে যা। আচ্ছা। রবি আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের রুমে চলে গেল। তারপর ঘুমিয়ে গেল। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে অহনাকে নিজের বুকে দেখতে পেল। রবি এবার অহনাকে শক্ত করে জড়িয়ে ধরল। অহনাকে উল্টিয়ে অহনার বুকের উপর শুয়ে পড়ল। রবির এমন কাজ দেখে অহনা বেশ লজ্জা পেল। চোখ বন্ধ করে ফেলল, কারণ সে ভাবছিল রবি হয়তো তার কপালে কিংবা ঠোঁটে আক্রমণ করবে। কিন্তু অহনা চোখ বন্ধ করে বুঝতে পারে রবি তার ওপর থেকে উঠে গেছে। অহনা বুঝতে পারল প্রতিদিন রবি ঘুম থেকে ওঠার পরেও অহনা কিছু সময় রবির উপর শুয়ে থাকে। তাই এবার রবি অহনাকে বোকা বানিয়ে চলে গেল। রবি ফ্রেশ হয়ে এসে দেখে অহনা বসে আছে মন খারাপ করে। রবির বুঝতে বাকি নেই অহনা কেন মন খারাপ করছে। রবি গিয়ে অহনার সামনে দাঁড়াতেই অহনাও বসা থেকে দাঁড়িয়ে গেল। রবি নিজের বাহুডোরে অহনাকে আবদ্ধ করে নিল আর কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। অহনা রবিকে শক্ত করে জড়িয়ে ধরল। একটু পর আপুর ডাক শুনে দুজনই দুজনকে ছেড়ে দিল। রবি অহনাকে রেখে নাস্তা করতে গেল। নাস্তা শেষ করে আপু বলল, কই তোর সে মানুষটা যার সাথে পরিচয় করিয়ে দিবি বলেছিস? আপু, আসলে সে মানুষ নয়। ইয়ার্কি করিস না সকাল সকাল। আচ্ছা শোনো তাহলে, তার নাম অহনা। আমি তাকে ভালোবাসি আর তার সাথে আমার কথা হয়। সেটা তো আগেই বলতে হতো। আমি কত চিন্তা করেছি তুই জানিস? আমার কথা শেষ হয়নি। ওকে বল। আসলে তাকে যেমন আমি ভালোবাসি সেও আমাকে ভালোবাসে, কিন্তু সমস্যা হচ্ছে সে মানুষ নয়, পরী। কি? তুই পরীর সাথে প্রেম করিস? তুমি বলেছিলে পরী বলে কিছু নাই, কিন্তু আমি পরীর সাথে প্রেম করছি তো বটেই, এমনকি পরীর দেশেও ঘুরে আসছি। তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ আপু, আমি সত্যি বলছি। আমি এখনও জানি না কেন সে আমাকে ভালোবাসতে গেল, কিন্তু এটা জানি সে আমাকে সত্যি ভালোবাসে। তুমি চাইলে তার সাথে কথা বলতে পারো। দেখ, পরী দেখা যায় না। দেখা যায়, তবে যাকে দেখা দিতে চায় সে শুধু দেখতে পারে, অন্য কেউ পরীকে দেখতে পায় না। তাহলে তো তার সাথে দেখা করতে হবে। তুমি বললে এক্ষুনি দেখা করতে পারো, আমি ডাকলে সে আসবে। ওকে ডাক তাহলে, দেখি সে কেমন পরী। আপুর কথা শুনে রবি অহনাকে ডাকলো। অহনা এসে হাজির। রবি অহনাকে বলল, এখন তোমার সাথে আপু কথা বলবে, তুমি আপুর সামনে যাও। আপুকে চোখ বন্ধ করতে বলো। কেন চোখ কেন বন্ধ করতে হবে? কারণ আপুর চোখের ক্ষতি হতে পারে আমাকে দৃশ্যমান হতে দেখলে। আচ্ছা বলছি। রবি আপুকে চোখ বন্ধ করতে বলল। আপু চোখ বন্ধ করল। সূর্যের আলোর ন্যায় অহনা রবির সামনে দৃশ্যমান হলো। রবি অহনাকে এই রূপে দেখে অবাক হলো। পুরো পরিদেশের রাজকন্যার মতো করে আসছে। রবি আপুকে চোখ খুলতে বললে আপু চোখ খুলে রবির দিকে তাকায়। তেমন কোনো সমস্যা হয়নি। যখন অহনার দিকে চোখ দিল সাথে সাথে আপু অজ্ঞান হয়ে গেল। রবি অবাক হয়ে গেল, কারণ অহনা বলল চোখ বন্ধ থাকলে সমস্যা হবে না, কিন্তু আবার অজ্ঞান হয়ে গেল কেন? রবি অহনাকে আপুর অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইলে সে বলল, প্রথমবার কেউ পরীকে দেখলে সে অজ্ঞান হয়ে যাবে। রবি অহনার পুরো কথা না শুনে আপুর কাছে গেল, আপুর মুখে পানি ছিটাতে। আপুর জ্ঞান ফিরল। আপুর জ্ঞান ফিরতে বলল, এভাবে অজ্ঞান হয়ে গেলাম কেন? আর
আর কিছু বলতে পারেনি, কারণ অহনাকে আপু এখন দেখতে পাচ্ছে। আপু অহনার দিকে অবাক হয়ে চেয়ে রইল। রবি বুঝতে পারে আপু এখন অহনাতে আটকে গেছে, মানে রবির সাথে অহনার রিলেশনটা আপু মানতে বাধ্য। রবি আপুর পাশে বসতেই আপুর ঘোর কাটল। একবার রবির দিকে তাকাচ্ছে তো আরেকবার অহনার দিকে তাকাচ্ছে। রবি বলল, আরে আপু, কি দেখছো এভাবে? নজর লেগে যাবে তো। রবির কথা শুনে অহনা শব্দ করে হেসে উঠল। এই প্রথম রবি অহনার শব্দ করে হাসির আওয়াজ শুনল। রবির কথা শুনে আপু রবির দিকে তাকালো। রবি অহনাকে দেখিয়ে বলল, এই হলো অহনা, যাকে আমি ভালোবাসি আর যে আমাকেও ভালোবাসে। আপু অহনার দিকে আরেকবার তাকিয়ে বলল, তুই কখনো তার সাথে এক হতে পারবি না। রবি কথাটা শুনে মন খারাপ করে ফেলল, কারণ আপু কথাটা নিশ্চয়ই নিজের ইচ্ছে মতো বলেনি, অনেক ভেবে কথাটা বলেছে। রবি আপুর দিকে চেয়ে রইল। অহনা নিচে মাটির দিকে চেয়ে রইল। আপু বলল, কি ভয় পেলি তো? শোন, মানুষ আর বড়ির কিভাবে ভালোবাসা হতে পারে বল? জানি না, কিন্তু আমি তাকে ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে। বাকি কিছু আমি জানি না। আমি না হয় মেনে নিব, কিন্তু অহনার বাবা মা, তার দেশের মানুষ কি মেনে নেবে? রবি বলল, সেটা অহনার উপর ছেড়ে দাও, তুমি মেনে নিলেই হবে, আর অহনার বিষয়টা সে সামলাবে। আচ্ছা, আমি ভেবে দেখি। আপু ভেবে দেখি বলতেই অহনা বিদ্যুৎ চমকানোর মতো করে আপুর সামনে চলে গেল। আপুর হাত ধরে মিনতি করছে যেন মেনে নেয়। আপু অহনার দিকে চেয়ে শুধু অবাক হচ্ছে আর ভাবছে কতটা ভালোবাসলে এভাবে মিনতি করতে পারে। শেষে আপু রাজি হয়ে গেল। অহনা রবিকে নিয়ে উড়াল দিল। আপু শুধু দেখছে আর হাসছে। অবশেষে রবির চাওয়া পূর্ণ হলো। তার অনেক ইচ্ছে ছিল কোনো পরীর সাথে ঘর বাঁধবে। আজ হয়তো সেটা আরও এক ধাপ এগিয়ে গেল। কিন্তু রবি এখনও বুঝতে পারেনি কেন অহনা রবিকে ভালোবাসে। প্রায় 10 মিনিট পর অহনা আর রবি বাসায় নামল। রবি হাসছে, আপু বসে বসে তাদের কাণ্ডগুলো দেখছে। একটু পর আপু অহনাকে সামনে আসতে বলল। সোফায় 3 জন মুখোমুখি হয়ে বসে আছে। রবি বুঝতে পারল নিশ্চয়ই আপু এখন কোনো প্রশ্ন করবে অহনাকে। আপু বলল, অহনা, আমি জানি তুমি রবিকে ভালোবাসো, কিন্তু সেটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি রবিকে কেন ভালোবাসো? অহনা রবির দিকে তাকালো। রবিও আপুর কথা জবাব দিতে বলল। অহনা এবার বলল, এই প্রশ্নটা রবিও আমাকে অনেকবার করেছিল, কিন্তু আমি উত্তর দিইনি। তবে আজ উত্তর দেব। আমার অনেক ইচ্ছে ছিল একটা মানুষকে বিয়ে করব, আর আমার বরাবরই এই ইচ্ছে ছিল। একদিন বাবা মা, আমার ছোট ভাই আর আমি পৃথিবীতে আসি। একটা মসজিদের সামনে আমরা গেলে হঠাৎ একটা লোক আমাদের দেখে বুঝতে পারে আমরা মানুষ নই। সে আমাদেরকে বন্দি করে ফেলে। আমরা 4 জন লোকটার কবলে আটকা পড়লে আমরা পাখির রূপ ধারণ করি। লোকটার কাছ থেকে ছাড়া পাওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু ছাড়া পাচ্ছিলাম না। হঠাৎ একটা মাঝবয়সী লোক পাখির চিৎকার শুনে সেখানে আসে আর আমাদের ছেড়ে দিতে বলে। মাঝবয়সী লোকটা ছিল আপনার দাদু। আমরা ছাড়া পেতে চাইলে আপনার দাদু আমাদের ছেড়ে দিতে বলে, কিন্তু লোকটা কিছুতেই রাজি হচ্ছে না। লোকটা একটা জালের মধ্যে আমাদেরকে বেঁধে রেখেছিল। চাইলে আমরা অদৃশ্য হতে পারতাম, কিন্তু আমার ছোট ভাইয়ের তখনও সে ক্ষমতা আসেনি, তাই আমরা তাকে পেলে অদৃশ্য হতে পারিনি। হঠাৎ লোকটা আমার ভাইকে ধরে ডানা 2টি ভেঙে দেয়। আমার ভাই চিৎকার করতে করতে মারা যায়। আপনার দাদু আমাদের বাঁচাতে লোকটাকে ধাক্কা মারে আর আমাদের ওপর থেকে জাল উঠিয়ে নেয়। আমাদের ছেড়ে দেওয়ায় লোকটা আপনার দাদুকে বেশ অপমান করে। আপনার দাদু চুপচাপ সেখান থেকে চলে যায়। আমি তখন ছোট ছিলাম, তাই আমিও কিছু করতে পারিনি। আপনার দাদু একটু অদ্ভুত প্রকৃতির ছিল। আমাদের উড়াল গতি দেখে বুঝে গেছে আমরা আসলে পাখি নই। আপনার দাদু আমাদের দিকে তাকিয়ে বলছিল আপনাদের 2 জনকে দেখে রাখতে। জানি না কেন এই কথা বলেছিল। তারপর থেকে আপনার দাদুর মৃত্যুর আগ পর্যন্ত বাবা সারাক্ষণ আপনার দাদুর পাশে ছিল। মাঝে মধ্যে আমাদের সাথে দেখা হতো। হঠাৎ আপনার দাদু আমাকে দেখে বলে ওঠে, আমার মতো কেউ যদি রবির বউ হয় তাহলে দাদু অনেকটা খুশি হবে। বাবা সেদিন দাদুকে কথা দিয়েছিল আমি রবির বউ হব। তারপর থেকে রবির ওপর আমার খেয়াল রাখা শুরু হয়। বাবার কথায় রবির ওপর নজর রাখলেও তাকে ভালোবাসিনি। কিন্তু একদিন আমি রবিকে দেখলাম বন্ধুদের সাথে অনেক ঝগড়া হচ্ছে। রবি শুধু একটু মিথ্যা বললে সেখান থেকে বেঁচে যায়, কিন্তু সে মিথ্যা বলেনি। সেদিন আমি অনেকটা অবাক হয়ে যাই। এরপরে অনেক দিন রবি অনেক মানুষকে সাহায্য করেছে দেখে আমার ভালো লাগতে শুরু করে। এভাবে একটার পর একটা রবির কাজ দেখে আমি তার প্রেমে পড়ে যাই। বাবা একদিন আমাদের কিছু বই পড়ছিল। হঠাৎ একটা বইয়ে দেখতে পায় 2022 সালের শুরুর দিকে পরিদেশে রাজা হবে একজন মানুষ, আর তখন তার বয়স হবে 21। তখন বাবা চিন্তা করে দেখে তখন রাজা কেউ হলে সেটা হবে তুমি, কারণ আমি যখন তোমাকে বিয়ে করব তখন তুমি হবে রাজা। কারণ আমাদের দেশে মেয়েরা কোনো কিছুতে প্রধান ক্ষমতাসীন হতে পারে না। তারপর থেকে রবিকে সাবধানে রাখার চেষ্টা করি, নিজের সবটুকু দিয়ে রবিকে আগলে রাখার চেষ্টা করি। আর কিছুদিন হলে রবির 21 বছর হবে, তাই সারাক্ষণ তার পাশে থাকি। একটা পঞ্জিকা দেখে বাবা জানতে পারে পরিদেশের যে রাজা হবে তাকে মেরে ফেলতে অনেকে চেষ্টা করবে। দৃশ্যমান কিংবা অদৃশ্যমান অনেকে তাকে মেরে ফেলতে চাইবে, কারণ সে যদি রাজা হয় তাহলে শুধু একটা রাজ্য নয়, পুরো পরীর দুনিয়া হয়ে যাবে তার। তাই বিভিন্ন জিন তাকে মেরে ফেলতে চাইবে, আর যদি তাকে মেরে ফেলে পুরো
পরীর দেশে অশান্তি সৃষ্টি হবে, পুরো পৃথিবীতে অশান্তি হবে, কোনো কারণ ছাড়া জিন মানুষের ক্ষতি করবে। এতটুকু বলে অহনা থেমে গেল। আপু আর রবি এক দৃষ্টিতে তাকিয়ে আছে অহনার দিকে। হঠাৎ জানলা দিয়ে একটা আগুনের গোলা রবির দিকে আসছে। অহনা রবিকে সেখান থেকে সরিয়ে নিল, আর আগুনের গোলাটা অদৃশ্য হয়ে গেল। আপু আগুনের গোলা খেয়াল না করলেও রবি খেয়াল করলো। রবি বুঝতে পারল এখন থেকে তার উপর হামলা শুরু হয়েছে। আপু এখনও ঘোরের মধ্যে আছে। রবি আপুকে ডাকলে আপুর ঘোর কাটে। রবি আপুকে বলে, একটু আগে কি হলো দেখেছ? কি হলো? রবি বুঝতে পারে আপু কিছু দেখেনি। অহনাও ইশারা করলো যাতে আপুকে না বলে, বললে আপু ভয় পাবে। তাই রবিও না বলা ভালো মনে করলো। রবির উপর একটা জিন হামলা করছিল। অহনাকে দেখে জিনটা পালিয়ে গেল। অহনা, আপু আর রবি শান্তভাবে বসে রইল। সবার কথা শেষ হলে অহনা আপুর থেকে বিদায় নিয়ে অদৃশ্য হয়ে গেল। রবি চিন্তিত হয়ে গেল, কারণ তার উপর অনেক দায়িত্ব আসতে চলেছে। সকালে তার উপর হামলা হওয়ায় আজ ভার্সিটিতে গেল না। এদিকে অহনা রবির উপর হামলা করা জিনটাকে দেখে তাই সোজা অহনা তার বাবার কাছে গেল, আর রবির উপর যে জিন হামলা করলো তার নাম বলে দেয়। অহনার বাবার সাথে সাথে ওই জিনটার মৃত্যুদণ্ডাদেশ দেয়। বাকি কতগুলো সিপাহী জিন ওই জিনটাকে ধরে নিয়ে আসে। তারপর মৃত্যুদণ্ড দেয়া হয়। সারাদিন যেন কেমন ঘোরের মাঝে কাটল রবির। রাতে ঘুমাতে গেলে অহনার উপস্থিতি বুঝতে পেরে বসে পড়ল, কিন্তু অহনাকে দেখা যাচ্ছে না। রবি চিন্তায় পড়ে গেল। অহনাকে দেখা না গেলে নিশ্চয়ই সে কোনো বিপদে আছে। রবি আস্তে আস্তে অহনার নাম ধরে ডাকছে, কিন্তু অহনার আসার কোনো নাম নেই। রবি চারপাশে দেখছে, কিন্তু অহনাকে দেখছে না। রবি চিন্তিত আর অস্থির হয়ে পড়ল। বেশ কিছু সময় রবি চারপাশে অহনাকে খুঁজেও পেল না। রবি ভয় নিয়ে আবারও শুয়ে পড়ল। হঠাৎ অহনা তার সামনে আসলে রবি ভয়ে কেঁপে উঠল। অহনার থেকে কিছুটা দূরে সরে গেল, কারণ অহনার গলায় দাগ পড়েছে। দেখে মনে হচ্ছে কেউ অহনার গলা টিপে ধরছে আর জোর করে গলায় আঁচড় কেটেছে। রবি তাই ভয় পেয়ে গেল। রবির ভয় পাওয়া দেখে অহনা বলল, ভয় পেও না। তোমার গলায় এটা কিসের দাগ? আর নীল তরলগুলো কি? সেগুলো রক্ত। পরীদের নীল রক্ত থাকে, সব পরীর রক্ত নীল। রক্ত কেন বের হচ্ছে? পরে বলবো, তুমি ঘুমাও। সে সকালে গিয়েছিলাম তোমাকে রেখে, আর রাতে আসলাম। তুমি ঘুমাও, আমি আছি তো। রবি বেশ ভালোই বুঝতে পারছে অহনা তার কাছ থেকে কিছু লুকাচ্ছে আর ভয় পেয়ে আছে। রবি নিজের ভয় পাওয়া বাদ দিয়ে অহনার কাছে গেল। অহনার হাতটা ধরতেই হালকা শক খেল, কারণ অনেক গরম অহনার হাত। রবি অহনাকে 2 হাত দিয়ে ধরে বলল, কি হয়েছে বলো তো? কেন তোমার গলায় দাগ? বলতেই হবে? হ্যাঁ, বলতেই হবে। বলো, কেন রক্ত বের হচ্ছে? আমি যখন পরিদেশ থেকে বের হয়ে চারপাশটা ঘুরে দেখতে লাগলাম, তখন আমার একজন সিপাহী খবর দিল পাশের রাজ্যের রাজা তোমাকে মারতে সৈন্য পাঠিয়েছে। বিকেলের দিকে আমি খবরটা শুনি। তারপর বাবাকে বলে আমি বিকেলে তোমাদের বাড়ির চারপাশে সৈন্য বসিয়ে দিয়ে আর আমি অদৃশ্য হয়ে তোমার থেকে একটু দূরে দাঁড়াই। রবি বলল, দূরে দাঁড়ালে কেন? কারণ তুমি এখন বুঝতে পারো তোমার পাশে আমি আসলে। তারপর তোমার থেকে দূরে দাঁড়িয়ে চারপাশটা নজরদারি করি। হঠাৎ দেখতে পাই অনেক জিন তোমাদের বাসার চারপাশে। আমি ভয়ে সব সৈন্যকে প্রস্তুত হতে বলি তোমাকে মারতে আসা জিনগুলোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা কাছে আসতে আমাদের সৈন্যদের সাথে যুদ্ধ বেজে যায়। তাদের সবাইকে মারতে মারতে বিকাল থেকে এই পর্যন্ত সময় লাগলো। অহনা কথাগুলো পুরো দমে বলে থামল। রবি অহনার দিকে এখনো চেয়ে আছে। মেয়েটা তাকে বাঁচাতে নিজের জীবন বাজি ধরল। রবি বলল, তুমি এখনো বলনি তোমার গলায় কি আঁচড় কাটছে? ওদের মধ্যে একটা জিন আমার গলায় আঁচড় কেটেছে। মেরে ফেলেছে কি তাকে? জানো, আমরা কাউকে মেরে ফেলতে পারি না আমাদের দেশে, কিন্তু এখানে মেরে ফেলতে পারি। আমাদের 2 জন সৈন্য তাদের হাতে মারা গেছে। তাদের পুরো 60 জন মারা গেছে। এখনও 2 জন আহত অবস্থায় পড়ে আছে। তাদের মধ্যে একজন যে আমার গলায় আঁচড় কেটেছে। রবি বলল, আমি তাকে দেখতে চাই। আমি নিজ হাতে তাকে মেরে ফেলতে চাই। তোমার গায়ে হাত তোলার শাস্তি হিসেবে সে মৃত্যু পাবে। না না না, তোমাকে কিছু করতে হবে না। আমার সৈন্যরা তাকে মেরে ফেলবে। না, আমি নিজে তাকে মারতে চাই। না, সেটা করলে তোমার ক্ষতি হবে। তুমি এখনও আমাদের শক্তি পাওনি, তাই কোনো জিন না পরীকে তুমি মেরে ফেললে তোমার ক্ষতি হবে। তাহলে আমি তাকে দেখতে চাই, তাতে তো কোনো ক্ষতি হবে না। ওকে দেখতে পারো, তবে ভুলে তাকে মারতে যেও না। আর বাকি সৈন্যদের দেখেও ভয় পাওয়ার কিছু নেই। ওকে, কেমনে দেখবো তাদের? তুমি আমাকে 2 হাত দিয়ে শক্ত করে ধরো। আমার চোখের দিকে তাকিয়ে থাকো। যতক্ষণ আমি বলবো চোখের পলক ফেলবে না। তবে তোমার চোখে একটু ব্যথা লাগবে আর একটু লাল হবে। সহ্য করতে পারবে তো? তোমার জন্য আমি এই ব্যথা সহ্য করতে পারি। ওকে, তাহলে আমার কাঁধে 2 হাত দিয়ে ধরো। আমার চোখে চোখ রাখো। অহনার বলতে দেরি রবি অহনার কাঁধ 2 হাতে ধরতে দেরি করেনি। অহনার চোখে চোখ রাখলো। অহনা নিজের চোখ বন্ধ করে আবার খুলতে তার চোখ নীল হয়ে গেল। রবি অহনার নীল চোখের দিকে তাকিয়ে রইল। প্রায় মিনিট 5 অহনার চোখের দিকে তাকাতে রবির চোখ লাল হতে শুরু করলো। লাল হতে হতে রক্তবর্ণ ধারণ করলে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। অহনা
হঠাৎ অজ্ঞান হয়ে যায় আর মাটিতে পড়ে যেতে লাগে। রবি বুঝতে পেরে অহনাকে ধরে ফেলে আর চোখের পলক ফেলতেই রবির চোখ ব্যথা করে ওঠে। রবি অহনাকে ধরে শুয়ে দিতে পাশে তাকিয়ে দেখে অনেক পরী আর জিন। রবি তাদের দিকে চোখ দিতেই সবাই মাথা নিচু করে রবিকে সম্মান জানালো। রবি তাদের সামনে গিয়ে দেখে দুইজন জিন মাটিতে আহত হয়ে আছে, তাদের মাথা দিয়ে অনেক নীল রক্ত বের হচ্ছে। রবি বুঝতে বাকি নেই যে এরা হলো সেই জিন যারা তাকে মারতে এসেছিল আর অহনা যাদের মেরে রক্তাক্ত করে ফেলে রেখেছে। রবি তাদের দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ কিছু সময় পর তারা দুজন ছাই হয়ে অদৃশ্য হয়ে গেল। পাশে থেকে এক সৈন্যদল বলে উঠল, এই দুজন মারা গেছে, তাই তারা অদৃশ্য হয়ে গেল। অহনাকে বিছানায় কষ্ট পেতে দেখে রবি তাড়াতাড়ি অহনার কাছে আসলো। অহনাকে স্পর্শ করতে বাকি জিনদের দেখতে পেল না। অহনা আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে গেল। রবি বুঝতে পারল অহনার শক্তি দিয়েই এতক্ষণ রবি জিন সৈন্যদের দেখেছিল। অহনা স্বাভাবিক হয়ে রবিকে জড়িয়ে ধরল। রবি অহনার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, ভয় পেও না, আমার বা তোমার কিছু হবে না, আমি আছি তো। অহনা যেন অবাক হয়ে গেল রবির এমন কথায়। এর আগে কখনো রবি অহনার সাথে এত ভালোবেসে কথা বলেনি। অহনা যেন রবির কথায় এক সাগর ভালোবাসা খুঁজে পেল আর বিশ্বাস করার মতো কাউকে পেল। অহনা রবিকে শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, অনেক রাত হয়েছে, এখন তুমি ঘুমাও। আমার তো এখন ঘুম আসবে না, কারণ একটু আগে যা দেখলাম তোমার অবস্থা খারাপ, আর তোমাকে এই অবস্থায় রেখে কি আমি ঘুমাতে পারি? রবি কথা শুনে হাসতে হাসতে আর বলল, এসব আমার জন্য কোনো ব্যাপার না, এক্ষুনি হাত বুলালে সব ঠিক হয়ে যাবে। এ বলে অহনা নিজের ডান হাতটা গলায় বুলাতেই হালকা একটু ধোঁয়ার মতো কিছু একটা দেখা গেল আর ক্ষতস্থান ঠিক হয়ে গেল। চোখের সামনে এমন কিছু হবে রবি বুঝতে পারেনি। রবি অহনাকে বলল, যে কোনো সময় যে কোনো সমস্যায় কি তোমরা এভাবে সমাধান করে ফেলো? হ্যাঁ, কারণ এসব তো একদম সামান্য কিছু সমস্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো ঘুমাই। অহনা রবিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দুজনে হারিয়ে গেল ঘুমের রাজ্যে। হয়তো এখনও অহনা ঘুমায়নি, ঘুমের ভান ধরেছে, কারণ পরীরা তো তেমন ঘুমায় না। মাঝরাতে ঘুম ভেঙে গেলে চোখ খুলে দেখে অহনা তার বুকে নেই। রবি চারপাশটা ভালো করে দেখলো, কিন্তু অহনাকে দেখতে পেল না। না, অহনার উপস্থিতি ছিল। রবি পুরো বাসায় অহনাকে খুঁজেও পেল না। শেষে রবি আবারও এসে শুয়ে পড়ল। সকালে ঘুম ভেঙে অহনাকে নিজের বুকে পায়। রবি অহনাকে জড়িয়ে ধরে বলে, কোথায় গিয়েছিলে তুমি? মাঝরাতে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি তোমায়। বাবা ডাকছিল তাই গিয়েছিলাম। আচ্ছা, তুমি তো সারাক্ষণ বাবার কথা বলো, তোমার মায়ের কথা তো কখনো বলনি। মাও আছে, কিন্তু মায়ের সাথে আমার কিছুতেই মিল থাকে না, তাই মায়ের কথা বলি না। আচ্ছা তাই নাকি? তাহলে যদি আমাকে তোমার মা মেনে না নেয় তখন কি হবে? না মানলেও কিচ্ছু হবে না, আর না মানলেও কিছু হবে না। যদি বাবা মেনে নেয় তাহলে মা কিছু বলতে পারবে না বা করতে পারবে না। আচ্ছা তাহলে এখন উঠি, ঠিক আছে? রবি ঘুম থেকে উঠে গেল। অহনাও রবির সাথে বের হলো, কিন্তু আপুর চোখে অদৃশ্য হয়ে। নয়তো আপু জিজ্ঞেস করবে, এখনো বিয়ে হয়নি, একসাথে থাকে কেন? আরও কত কিছু জিজ্ঞেস করবে। রবি গিয়ে নাস্তা করে নিল। অহনা অদৃশ্য অবস্থায় রবির হাত ধরে বসে তার খাওয়া দেখছে, মাঝে মাঝে রবির দিকে চেয়ে হাসছে। নাস্তা শেষ করে রবি ভার্সিটিতে চলে গেল। রাশেদ তো সাথেই আছে। অর্ধেক ক্লাস করে রবি বাইরে চলে আসলো। গাছের নিচে বসে বসে ভাবছে সে দিনগুলো কেমন হতে পারে যেদিন সে পরীর দেশের রাজা হবে। তখনই রাশেদ পেছনে এসে বসলো। রবিকে ভাবতে দেখে জিজ্ঞেস করলো, কিরে কি ভাবছিস? রবি বলল, ভাবছি অহনার কথা। মুখ ফসকে রবি অহনার নাম নিয়ে ফেলল। রবির মুখে অহনার নাম শুনে রাশেদ দাঁড়িয়ে গেল আর রবিকে বলল, কি মামা, সাঁতার তো ভালোই কাটো, কখনো বলো নাই যে তোমার গার্লফ্রেন্ড আছে? না মানে তেমন কিছু না। তাই না? বল অহনা কে? অহনা তোর ভাবি, পরি একটা, বুঝলি? হ মামা, তোমার মনে তো পরিই হবে। রবি রাশেদকে পরি বলতে অহনা রবির সামনে চলে আসলো, তবে এখন ভয় দেখানোর জন্য নয়, রবির কথার প্রমাণ দেওয়ার জন্য। রাশেদ আবারও বলে উঠল, কি মামা, অহনাতে হারিয়ে গেলে নাকি? আরে অহনা আসলে একটা পরি, তুই বুঝবি না সেসব। আগে তো বললাম তুমি প্রেমিকের কাছে তোমার প্রেমিকা পরি ছাড়া আর কিছুই হতে পারে না। আরে ভাই সত্যি বলছি, ওকে তোকে প্রমাণ দিচ্ছি, দাঁড়া। রবি অহনার দিকে তাকালে রাশেদকে চোখ বন্ধ করতে বলে। রবি রাশেদকে চোখ বন্ধ করতে বললে রাশেদ বলে ওঠে, কি রে, মনে হয় তোর মাথা গেছে? আমি চোখ বন্ধ করব আর তোর অহনা মানে পরি আমার সামনে দৃশ্যমান হবে, তাই তো? হ্যাঁ সেটাই হবে। দেখ এমন কিছু হয় না, তোর মাথা গেল মনে হয়। তুই বস, আমি যাচ্ছি। রাশেদ চলে যেতে চাইলে রবি হাত ধরে ফেলে। রাশেদ আবারও রবির পাশে বসে পড়ে। রবি রাশেদকে চোখ বন্ধ করতে জোর করতে থাকে, কিন্তু রাশেদ কিছুতে রবির কথা মানছে না। পরে রবি জোর করে রাশেদকে চোখ বন্ধ করালো। চারপাশে হালকা বাতাস যেন ধীরে ধীরে গতি বেড়ে যাচ্ছে, গাছের পাতা যেন ছিঁড়ে পড়ছে। রাশেদ গায়ের উপর হালকা বিদ্যুৎ চমকানোর আওয়াজ রাশেদের কানে বাজছে। অসময়ের রোদ এসে যেন পড়ল রাশেদের গায়ে। তখন রাশেদ চোখ খুলল। রাশেদ চোখ খুলে সামনে দেখতেই বেহুশ হয়ে গেল, কারণ এটাই প্রথম রাশেদের পরিদেখা।
অহনা তো বলেছিল যে প্রথম পরীকে দেখবে সে অজ্ঞান হয়ে যাবে। রবি ব্যাগে থাকা পানি নিয়ে রাশেদের মুখে ছিটাতে রাশেদের জ্ঞান ফিরে আসলো। রাশেদ পাগলের মতো অবস্থা শুরু করে দিল। রবির হাত ধরে আছে। রবি বুঝতে পারল রাশেদ অহনাকে দেখে ভয় পেয়েছে। রবি রাশেদকে বলল, কি হলো, ভয় পাচ্ছিস কেন? ওখানে কেউ ছিল? কোনো মেয়ে? রবি বলল, এখনো আছে সে ওখানে। কি? আমি দেখছি না কেন? তুই ভয় পাচ্ছিস তাই? কে সে মেয়েটা? তোর ভাবি, মানে অহনা। মানে অহনা আসলেই পড়ি? হ্যাঁ, এখন তো বিশ্বাস করবি? ভয় হচ্ছে আমার, যদি তোর কিছু করে ফেলে। তোর ভয় পাওয়া লাগবে না, আর অহনা আমাকে অনেক ভালোবাসে, কখনো আমার ক্ষতি করবে না। তুই শিওর তো? দেখ, পরীরা কিন্তু নিজের ভালোর জন্য মানুষকে মেরে ফেলে, এমনকি কিছু শক্তি যোগানোর জন্য তারা মানুষের রক্ত খায়। তোকে সেসব নিয়ে ভাবতে হবে না। বল, অহনা যে পরী সেটা বিশ্বাস করলি তো? হ্যাঁ, কিন্তু দেখছি না কেন তাকে? তোর ভয় কেটে গেলে দেখতে পাবি। রাশেদ অহনাকে দেখতে এবার রবির হাতে থাকা পানি খেয়ে নিল, একটা দীর্ঘ শ্বাস নিল। তারপর রবিকে বলল, দেখছি না তো পরীকে? রবি অহনাকে রাশেদের সামনে আসতে বলল। অহনা রাশেদের সামনে আসতেই রাশেদ কিছুটা পেছনে গেল, কারণ এখনও তার মধ্যে কিছুটা ভয় কাজ করছে। রবি রাশেদকে বলল, কিরে, বললি না তো আমার বউটা কেমন? রাশেদ মনে মনে ভাবল, ভয়ে আমার ঘাম বের হচ্ছে, তুই আবার জিজ্ঞেস করিস কেমন? হ্যাঁ, ভালোই সুন্দর। রাশেদের কথা শেষ হতে অহনা বলে উঠল, জানো রবি, তোমার বন্ধু কি ভাবছিল? কি ভাবছে আবার? তোমার বন্ধু ভাবছে ভয় তার ঘাম বেরোচ্ছে, তাও তুমি তাকে জিজ্ঞেস করছো আমি কেমন? রাশেদ অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে ভাবল, এই পরী তো মনের কথাও বলতে পারে। সাথে সাথে অহনা বলল, হ্যাঁ, আমি মনের কথাও বলতে পারি। রাশেদের বুঝতে বাকি নেই অহনা আসলেই মনের ভেতর জমে থাকা কথা বুঝতে পারে। হঠাৎ অহনা রবিকে বলল, রবি, তোমরা কথা বলো, আমি আসছি, বাবা খুঁজছে আমাকে। আচ্ছা, তুমি সাবধানে যেও। রবির থেকে বিদায় নিয়ে অহনা অদৃশ্য হয়ে গেল। রাশেদ এখনও ঘুমের মাঝে আছে, এতক্ষণ কি থেকে কি হলো তা ভাবছে। হঠাৎ রাশেদ রবিকে বলল, আচ্ছা, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম কেন? প্রথম কেউ পরী দেখলে সে অজ্ঞান হয়ে যায়, তাই তুইও অজ্ঞান হয়ে গিয়েছিলি। এটা কেমন কথা? তুইও কি আমার মতো অজ্ঞান হয়ে গেছিলি? হ্যাঁ, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তবে অহনাকে খুব ভালো করে দেখার পরে। চল, এখানে আর ক্লাস করে মজা পাবো না, বাসায় যাই। ওকে চল, তবে একটা কথা, অহনার কথাটা কখনো কাউকে বলবি না, এমনকি আঙ্কেল আন্টিকেও না। বললে কি হবে? বলবি না, বলেছি তো বলবি না। যদি বলিস তাহলে তাদের ক্ষতি হতে পারে, বা অহনার কোনো ক্ষতি হতে পারে, আর আমি চাই না আমার কারণে কারো ক্ষতি হোক। আচ্ছা, বলবো না, চল এখন বাসায় যাই। দুজন একটা রিকশায় বসে পড়ল। রাশেদ রিকশাতেও বকবক করে যাচ্ছে। একসময় বলে উঠল, আচ্ছা, সেদিন ক্লাসে তুই আনমনে বসেছিলি, স্যার তোকে ডাকলে শুনিস নাই, তাই ক্লাস থেকে তোকে বের হতে বলে, আর তখন তুই হঠাৎ বলে উঠিস, না তুমি এমন করো না। তখন কথাটি কাকে বলেছিলি? তখন স্যারের পেছনে অহনা দাঁড়িয়েছিল, আমাকে অপমান করেছে দেখে অহনা স্যারকে আঘাত করতে চাইলে আমি কথাটা বলি। তার মানে তখন থেকে তুই অহনাকে দেখতি? ভাবি ডাকতে পারিস না? আচ্ছা আচ্ছা, ভাবি। হ্যাঁ, দেখতাম তো, তাই ক্লাস থেকে বের হওয়ার সময় অহনার হাত ধরে বের হয়েছিলাম, আর সবাই ভাবলো আমি হাওয়ায় এমনটা করলাম। বস, তুই তো অনেক পাওয়ারফুল হয়ে গেলি তাহলে। রিক্সা চলতে লাগলো আপন গতিতে। হঠাৎ একটা স্কুল বাস রিক্সার সামনে চলে আসে। রাশেদ ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। রবিও ভয় পেয়ে যায় আর চোখ বন্ধ করে ফেলে, কিন্তু অহনার কথা ভাবতে থাকে। হঠাৎ রবি চোখ খুলে দেখতে পায় পুরো বাস তাদের মাথার উপর দিয়ে উড়ে গেল। বাসটা অহনার হাতে। অহনা আস্তে করে বাসটা রাস্তায় বসিয়ে দিল। কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু সবাই ভয় পেয়ে আছে। রবি রিক্সা থেকে নেমে দৌড়ে অহনার কাছে গেল আর অহনাকে বলল, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, তোমার কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি, তবে একটু ভয় পেয়েছিলাম। ওকে, আর ভয় পেতে হবে না, তুমি একটু অপেক্ষা করো, সব বাচ্চাদের ভয় দূর করে দিচ্ছি। অহনা বাসের ভেতর চলে গেল। একটু পর বাসের সব বাচ্চারা হাসাহাসি শুরু করলো, যেন মনে হচ্ছে একটু আগে কিছুই হয়নি। রবি অহনাকে নিয়ে হাঁটতে শুরু করলো, কারণ রিক্সা চালক অনেক আগে পালিয়েছে। পাশে রাশেদ হাঁটছে, কিন্তু সে বুঝতে পারছে না রবি অহনার হাত ধরে হাঁটছে। আর বাসটা যে তাদের মাথার উপর দিয়ে অহনা নিয়ে গেল সেটাও রাশেদ দেখতে পায়নি, কারণ প্রচুর ভয় পেয়ে রাশেদ চোখ বন্ধ রেখেছিল। হাঁটতে হাঁটতে রাশেদের বাসা বরাবর আসলে তিনজন থেকে রবি রাশেদকে বলে অহনার কথা যেন কাউকে না বলে। তারপর রাশেদ তার বাসায় ঢুকে যায়। রবি আর অহনা হেঁটে রবির বাসায় চলে আসে। দরজা খুলে ঢুকতে আপু সামনে আসে। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আচ্ছা, আসছি। তারপর অহনা চলে গেল। রবি ফ্রেশ হয়ে খেয়ে নিল। ভার্সিটি আর বাসার মাঝে মধ্যেই অহনা এসে আপুর সাথে দেখা করা, আর প্রতি রাতে রবির বুকে ঘুমানোতে চলে গেল আরও একটা সপ্তাহ। রবি আরও বেশি অহনার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আজ হঠাৎ আপু বলল অহনার বাবা মায়ের সাথে দেখা করবে, কারণ আপু জেনে গেছে অহনা প্রতি রাতে রবির সাথে থাকে। আপু তাই অহনা আর রবির বিয়েটা দিতে চায়। আজ সকালে অহনার বাবা আসলো, আপুর সাথে কথা বলে সব ঠিক করে নিল, কিন্তু অহনার মা এই বিয়েতে রাজি নয়। তার কারণ রবি মানুষ আর অহনা পরী। অহনার মা রাজি না হওয়ায় সবকিছু যেন অন্যরকম হয়ে গেল। পুরো সিদ্ধান্ত নিতে না পারায় অহনার বাবা মা চলে গেল, সাথে অহনাও। অহনার মা রবিকে মেরে ফেলার চক্রান্ত করলো সবার অগোচরে।
রবি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কেউ তাকে খুব মারছে। মারতে মারতে রবির মাথা ফেটে রক্ত পড়ছে, জ্ঞান হারানোর মতো অবস্থা। এতক্ষণ কেউ তাকে চোখ বেঁধে মারছে তাই দেখতে পায়নি। যখন মুখের কাপড় খুলে দিল তখন বুঝতে পারে একজন নয় বরং অনেকে মিলে তাকে মারছে, আর যারা মারছে সবাই জিন। পাশে দাঁড়িয়ে অনেকে কান্না করছে। রবিকে মারতে দেখে সবাই রবিকে ছেড়ে দিতে বলছে, কিন্তু জিনগুলো মেরে যাচ্ছে। হঠাৎ রবি জ্ঞান হারিয়ে ফেলে। একজন জিন বলে ওঠে, ভবিষ্যৎ পরিদেশের রাজা হেরে গেছে, পুরো পরিদেশ চলবে এখন তাদের কথায়। পাশে কান্না করা জিন আর পরিগুলো রবিকে হার না মানতে বলেই যাচ্ছে। রবি হার মানলে পুরো পৃথিবীর রাজ্য ধ্বংস হয়ে যাবে। রবি ব্যথায় চিৎকার করছে। রবির চিৎকার শুনে পাশের রুম থেকে আপু চলে এলো। দরজা খুলে দেখে রবি ঘুমের মধ্যে চিৎকার করছে। আপু রবিকে হালকা ধাক্কা দিয়ে ডাকতেই সে লাফিয়ে ওঠে। ঘুম ভেঙে যায় তার। আপু জিজ্ঞেস করে, এত চিৎকার কেন করছে? তখন রবি স্বপ্নের কথাগুলো আপুকে বলে। আপু এত চিন্তা না করতে বলে। ভার্সিটিতে যাচ্ছে রবি আর রাশেদ। হঠাৎ রিক্সা থেমে গেল। রিক্সাওয়ালা অনেক অবাক হয়ে গেল। সে তো রিক্সা থামায়নি, তাহলে রিক্সা থেমে গেল কেন? রিক্সার চারপাশে তাকিয়ে দেখে কোনো কিছুর সাথে চাক্কা আটকে গেল নাকি, কিন্তু সেখানেও কিছু দেখল না। রিক্সাওয়ালা আবার রিক্সা টানতে টানতে রিক্সা বিন্দু পরিমাণও নড়াচড়া করছে না। রাশেদ রবির দিকে তাকিয়ে রইল, কারণ রাশেদ যা দেখে না তা তো রবি দেখে। হঠাৎ রাশেদ রবিকে উপরের দিকে উঠতে দেখে ভয় পেল। হঠাৎ করে আবার রবি অদৃশ্য হয়ে গেল। কেউ তার মুখ বেঁধে কোথাও নিয়ে গেছে। রবি বুঝতে পারল নিশ্চয়ই কোনো জিন বা পরী তাকে তুলে নিয়ে আসছে। রবির মুখে স্বপ্নের মতো কাপড় দিয়ে বাঁধছে। একটু পর কাপড় খুললে অহনার মাকে সামনে দেখতে পায়। রবি বুঝতে পারল অহনার মা তাকে তুলে নিয়ে আসছে। রবি অহনার মাকে দেখে বলল, আপনি আমাকে তুলে নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি তুলে এনেছি, আর তোমাকে এখানেই মেরে ফেলবো। আমার মেয়ের জীবন থেকে তোমাকে সরিয়ে দেব। আন্টি কি বলছেন এসব? অহনা আমাকে ভালোবাসে, আর আমিও তাকে ভালোবাসি। আপনি কেন মেনে নিচ্ছেন না আমাদের? কারণ আমার ইচ্ছা ছিল আমার ভাইয়ের ছেলের সাথে অহনার বিয়ে দেব, কিন্তু তোমার কারণে সেটা হচ্ছে না। তুমি না থাকলে অহনা আমার ভাইয়ের ছেলেকে বিয়ে করবে। আমি বেঁচে থাকতে অহনাকে অন্য কারো হতে দেব না, তাই তো তোমাকে মেরে ফেলবো। অহনার মা কিছু একটা ইশারা করতে রবি বুঝতে পারল তার গলায় খুব ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। হঠাৎ রবি পড়ে গেল, তার গলা দিয়ে প্রচুর রক্ত বের হচ্ছে। চোখ বন্ধ হতে হতে রবি খেয়াল করলো অহনা তার দিকে দৌড়ে আসছে, আর কেউ তাকে ধরে ফেলছে। অহনা খবর পেয়ে ছুটে আসে রবিকে তার মায়ের হাত থেকে বাঁচাতে, কিন্তু এসে দেখে রবির গলায় অদৃশ্য বস্তু দিয়ে আঘাত করেছে, যার কারণে রবির গলা দিয়ে রক্ত বের হচ্ছে, আর রবি মাটিতে পড়ে যাচ্ছে। অহনা চিৎকার করে রবিকে ডাকছে, কিন্তু রবি অজ্ঞান হয়ে গেল। অহনা চিৎকার করতে করতে বেহুশ হওয়ার মতো অবস্থা, কিন্তু তাকে আটকে রাখছে তার মায়ের জিনগুলো। হঠাৎ রবি একটা দীর্ঘশ্বাস ফেলল। নিস্তব্ধ হয়ে গেল তার পুরো শরীর। অহনা চিৎকার করেও কোনো লাভ হয়নি। রবিকে যখন পাবো না তখন নিজের জীবন রেখেও কোনো লাভ নেই, এই বলে অহনা নিজের গলায় অদৃশ্য এক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সাথে সাথে অহনা অজ্ঞান হয়ে যায়। এদিকে রবির লাল রক্তে পুরো মাটি ভিজে যায়, আর অহনার নীল রক্ত মাটিতে গড়িয়ে পড়ছে। একসময় অহনার রক্ত রবির রক্তের কাছাকাছি চলে যায়। হঠাৎ চারপাশে কাঁপা শুরু হয়ে যায়। পরীর দেশ কেঁপে ওঠায় সবাই ভয় পেয়ে যায়। অহনার বাবা বুঝতে পারে খুব বড় একটা বিপদ হতে যাচ্ছে। অহনার বাবা এসে দেখে রবি আর অহনা মাটিতে পড়ে আছে, আর অহনার মা পাশে দাঁড়িয়ে আছে নিস্তব্ধ হয়ে। মেয়ের এমন কাজ দেখে অহনার মা শক খেল। অহনার বাবা তাড়াতাড়ি অহনার কাছে এসে দেখে অহনা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, হয়তো মারা গেছে। অহনার নীল রক্ত রবির লাল রক্তের সাথে মিশে পুরো পরীর রাজ্য এক বিকট শব্দ হলো। সাথে সাথে পরীর রাজ্যের চারপাশে বড় বড় ফাটল ধরতে শুরু করলো। অহনার মা হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। চারপাশে পরীর দেশে কাঁপা শুরু করলো। ফাটল ধরল তো অনেক আগেই। অহনার বাবা কি করবে এখন বুঝতে পারছে না। একদিকে নিজের মেয়ে মৃত্যুসজ্জায়, অপরদিকে রবি নিস্তব্ধ হয়ে গেল। তারপর পরীর রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। হঠাৎ অহনার বাবার মনে পড়ল পাশের রাজ্যের একটা জিনের কথা। সবার থেকে বেশ বয়স্ক আর বুদ্ধিমান খুব। রাজ্যের বিভিন্ন সমস্যা সে সমাধান করতে পারে। এক কথায় অসম্ভব কিছু জ্ঞানের অধিকারী সে। অহনার বাবা তাকে ডেকে পাঠালো। বেশ কিছু সময় পর তিনি আসলো। অহনার বাবা তাকে দেখে দৌড়ে তার কাছে গেল। পরীর দেশের এই অবস্থা কেন শুরু হলো? অহনার বাবা ওই জিনটাকে জিজ্ঞেস করলো। তিনি চোখ বন্ধ করে কি যেন ভাবল। অহনার বাবা এদিকে অস্থির হয়ে গেল। যতই সময় যাচ্ছে অহনা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, ততই পরীর রাজ্য ধ্বংস হচ্ছে। হঠাৎ বৃদ্ধ জ্ঞানী জিন চোখ খুলে বলল, রাজা সাহেব, আপনার বেগম অনেক বড় একটা ভুল করে ফেলেছে। কি ভুল করেছে? আপনার বেগম ওই ছেলেটিকে মেরে ভুল করেছে, যে কারণে পুরো পরীর দেশ ধ্বংস হয়ে যেতে শুরু করেছে। ওই ছেলেটা যতক্ষণ উঠে দাঁড়াবে না ততক্ষণ এই পরীর রাজ্য এভাবে ধ্বংস হবে। তাহলে এখন আমরা কি করতে পারি? আপনার কাছে একটা পথ আছে, যেটা করতে গেলে আপনার কলিজা কেঁপে উঠবে।
কিন্তু না করলেও আপনি ভুল করবেন, পুরো পরীর রাজ্য ধ্বংস হয়ে যাবে। আপনার রাজ্য ধ্বংস হলে পাশের রাজ্যগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। তাহলে সে উপায়টা কি, যা করে আমি আমার মেয়ে আর রবিকে এবং এই রাজ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারবো? আপনার বেগমকে মৃত্যুদণ্ড দিতে হবে। তার অপরাধের এই শাস্তি না হলে ধ্বংস অনিবার্য। বৃদ্ধ জ্ঞানের কথা শুনে অহনার বাবা 2 পা পিছিয়ে গেল। যার সাথে সারাটা জীবন কাটিয়ে আসলো, আজ তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। অহনার বাবা আবারও চিন্তায় পড়ে গেল, কি করবে? বৃদ্ধ জ্ঞানী জিনটাকে জিজ্ঞেস করলো, এটা ছাড়া কি আর কোনো উপায় নেই সবাইকে বাঁচানোর? না, আর কোনো উপায় নেই। আপনার বেগমের গলা কেটে কিছু রক্ত নিতে হবে, আর আপনার বেগম মারা গেলে সে রক্তগুলো নিয়ে গিয়ে ওই ছেলেটার গলায় দিতে হবে, তবেই ছেলেটা বেঁচে উঠবে। আর ছেলেটা এখন মানুষ হলেও এই কাজ করার পরে ছেলেটা অর্ধেক মানুষ আর অর্ধেক জিন হয়ে যাবে। আর ছেলেটা বেঁচে গিয়ে আপনার মেয়েকে বাঁচাতে চাইলে তবেই বাঁচাতে পারবে, এর আগে কিছু সম্ভব নয়। অহনার বাবা চারদিকে তাকিয়ে দেখে সবাই অহনার মায়ের মৃত্যু কামনা করছে। সবাই বলছে এই রাজ্যকে বাঁচাতে নিজের মনে পাহাড় সমান কষ্ট নিয়ে সবাইকে বাঁচানোর জন্য অহনার মায়ের মৃত্যু আদেশ দিল। কিছু পরই অহনার মায়ের জ্ঞান ফিরালো, তার মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলল। অহনার মা অহনাকে দেখে নিজে থেকে অনুতপ্ত হলো, চোখের পানি ছেড়ে দিল। অহনার মায়ের মুখে কাপড় বেঁধে দিল, চোখগুলো একদম বন্ধ করে দিল যাতে কিছু দেখতে না পায়। গর্দান নিচু করলো। আদেশ পাওয়ার সাথে সাথে একটা পরী অহনার মায়ের গলায় বিশাল এক চাকু দিয়ে আঘাত করলো। অহনার মায়ের গলা দিয়ে নীল রক্ত পড়ছে দেখে অহনার বাবা অজ্ঞান হয়ে গেল। বাকি কাজ শেষ করতে বৃদ্ধ এগিয়ে গেল। অহনার মায়ের গলা থেকে কিছু রক্ত নিজের বাম হাতে নিল। কিছুক্ষণের মধ্যে অহনার মা মারা গেল। বৃদ্ধ নিজের হাতে নেওয়া রক্ত রবির গলায় দিতে সেখানে থাকা পুরো মাটির ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল। হঠাৎ পুরো জায়গায় 1 হাত মতো নিচে গিয়ে ধাক্কা খেল। বৃদ্ধ একটা পরীকে পানি আনতে বলল। নিজের হাতটা ধুয়ে রবির পাশে বসে কি যেন পড়া শুরু করলো। একটু পর রবির পায়ের আঙুল নড়ে উঠলে সবাই বুঝতে পারে এই রাজ্য ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। সবাই চারপাশে ঘিরে রবির দিকে তাকিয়ে থাকে। এই রাজ্য বাঁচানো এখন পুরো তার হাতে। একটু পর রবির হাত নড়ে ওঠে। বৃদ্ধ গিয়ে রবির কানে কানে কি যেন বলে। আস্তে আস্তে রবির চোখ খুলে। রবির চোখ দেখে সেখানে থাকা সব পরী আর জিন ভয় পেয়ে যায়, কারণ রবির চোখগুলো মানুষের মতো কালো কিংবা জিন পরীর মতো নীলও নয়, পুরো লাল হয়ে আছে। তার থেকেও ভয়ঙ্কর, তার এক চোখ দিয়ে নীল পানি আর অপর চোখ দিয়ে লাল পানি পড়ছে। সবাই ভীত হয়ে পড়েছে। যদি এখন সে রাজ্য বাঁচাতে না চেয়ে ধ্বংস করতে চায় তাহলেই পারবে। রবির মাথা যেন ঘুরছে। চারপাশের কোনো অবস্থা সে বুঝতে পারছে না। কাঁপা কাঁপা গলায় সে পানির কথা বললে একটা পরী এসে তাকে পানি দেয়। পরীটাও অনেক ভয় পেয়ে তার কাছে আসে। রবি মুখে পানি দিয়ে একটা চুমুক পানি খেয়ে নেয়। হঠাৎ চারপাশ একটা বিকট শব্দ হয়। রবি মাথায় হাত দিয়ে বসে পড়ে, 2 কান চেপে ধরে। প্রায় 1 মিনিট পর চোখ খুলে অহনাকে মাটিতে পড়ে থাকতে দেখে তার কাছে যেতে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু পড়ে যায়। হামাগুড়ি দিয়ে রবি অহনার কাছে যায়। অহনাকে এভাবে পড়ে থাকতে দেখে রবি বেশ অস্থির হয়ে পড়ে। অহনার মাথা রবি নিজের কোলে নিয়ে পাগলামে শুরু করে দেয়। এই অহনা, তোমার কি হলো? ওঠো না। রবি কাঁদছে তো অহনাকে ডাকছে। বৃদ্ধ জ্ঞানী জিনটা এসে রবিকে বলল, সে উঠবে না যদি তুমি তাকে না তোলো। কেমনে কি করতে হবে বলেন, আমি তাকে ফিরিয়ে আনবো। তোমার বাম হাত তার গলায় 3 বার বুলাতে থাকো, তাহলে উঠবে। তবে হ্যাঁ, হাত বুলানোর সময় তোমার চোখ বন্ধ রেখো। রবি কথা শোনার সাথে সাথে চোখ বন্ধ করে অহনার গলায় হাত বুলাতে থাকে। 3 বার হাত বুলানোর পরও অহনার কোনো রেসপন্স নেই। রবি চিৎকার করে অহনাকে নিজের বুকে জড়িয়ে ধরে। পাশে বৃদ্ধ বলে ওঠে, এভাবে কিছু হবে না, তুমি আগে শান্ত হও। তোমার হাতটা আগে তোমার গলায় বুলাও, চোখ বন্ধ করে। আগে তুমি ঠিক হলে তারপর হয়তো সে ঠিক হবে। রবি চোখ বন্ধ করে নিজের গলায় হাত বুলাতে একটু ধোয়ার মতো কিছু বের হলো। রবির গলা ঠিক হয়ে গেল। রবি একইভাবে চোখ বন্ধ করে অহনার গলায় হাত বুলাতে লাগলো, কিন্তু অহনা তো ওঠার কোনো নাম নেই। বৃদ্ধ জ্ঞানী জিনকে রবি বলল, কি করতে বলছেন আপনি? অহনা তো উঠছে না। আর একটা কাজ করতে পারো, তাড়াতাড়ি বলুন সেটা কি? তোমার হাত কাটতে হবে। হাত থেকে বের হওয়া রক্ত নিয়ে তোমার হাতের মুঠোয় নিয়ে অহনার গলায় সে রক্ত লাগিয়ে দাও, তাহলে আশা করি অহনা বেঁচে উঠবে। রবি নিজের হাত কেটে অহনার গলায় দিল, কিন্তু অহনা উঠছেই না। রবি চিৎকার করে কাঁদছে। হঠাৎ রবির চোখের জল অহনার মুখে পড়তেই অহনা আটকে থাকা এক দীর্ঘশ্বাস ফেলল। রবি আবারও অহনার গলায় নিজের রক্তমাখা হাত বুলালে অহনা আস্তে আস্তে চোখ খুলে। রবি চিৎকার করে অহনাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়। অহনা আরেকটু ভালো হয়ে গেলে রবির দিকে অবাক নয়নে মুগ্ধ চাহনিতে তাকিয়ে থাকে। হঠাৎ একটা পরী এসে বলল, অনেক বেশি ফাটল ধরেছে রাজ্যে, তাড়াতাড়ি কিছু না করলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে।
অহনা বুঝতে পারছে না কি করবে। পাশে বাবা অজ্ঞান হয়ে পড়ে আছে। অহনা তাড়াতাড়ি তার বাবার জ্ঞান ফেরালো। অহনার বাবা চারপাশে তাকিয়ে দেখে ফাটলগুলো আগের থেকে বড় বড় হয়ে গেছে। অহনার বাবা দৌড়ে গিয়ে একটা মশাল নিয়ে আসলো। রবি আর অহনা সেখানেই দাঁড়িয়ে রইল। অহনার বাবা মশালটা এনে হাঁটু গেড়ে রবির সামনে বসে পড়ল। মশালটা রবির দিকে ধরে বলল, আজ এই মুহূর্ত থেকে এই পরীর রাজ্যের রাজা হিসেবে তোমাকে নিজের সব শক্তি আমি তুলে দিলাম। এই রাজ্যের রাজা এখন তুমি। তোমার রাজ্যকে বাঁচানোর দায়িত্ব তোমার। নাও এই মশালটা, আর বাঁচিয়ে নাও ধ্বংসের হাত থেকে তোমার দেশকে। রবি জানে না মশালটার কি কাজ আর কি করতে হয় সেটা দিয়ে। তাও কাঁপা কাঁপা হাতে রবি অহনার বাবার হাত থেকে মশালটা নিতে চারপাশে বাতাস যেন কয়েক গুণ গতিশীল হয়ে উঠল। পরীর দেশে আরও একবার ঝাঁকুনি সৃষ্টি হলো। হঠাৎ রবির শরীরের কেমন যেন পরিবর্তন হতে শুরু করলো। আগের থেকে শক্তি যেন কয়েক গুণ বেশি মনে হচ্ছে। অহনার বাবা রবিকে বলল, এই পরীর রাজ্য বাঁচাতে চাইলে রবিকে সে মশাল দিয়ে একটা মাটিতে আঘাত করতে। রবি মশালটা উপরে তুলতেই আকাশে এক বিকট শব্দ হলো। সাথে সাথে রবি মশালটা দিয়ে মাটিতে সজোরে আঘাত করলো। ফাটল ধরা মাটিগুলোর সাথে সাথে কেমন যেন জোড়া লাগতে শুরু করলো। অহনার মুখে হাসি ফুটে উঠল। রবি অহনাকে বলল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। অহনা ভালো করে রবির চোখের দিকে তাকাতেই রবির চোখের সাথে অহনার চোখের মধ্যে এক অদৃশ্য কানেকশন হলো। সাথে সাথে রবির চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। প্রথম জলের ফোঁটা মাটিতে পড়তেই সাথে সাথে আগুন ধরে গেল। হঠাৎ রবি অজ্ঞান হয়ে গেল, আর অহনার দিকে চোখ পড়তেই অহনা রবিকে ধরে ফেলল। অহনা রবিকে ধরে নিজের রুমে নিয়ে গেল। অহনা রুমের চারপাশটা বেশ সাজানো, আর সেখানে ছোট ছোট ফুলের গাছ। গাছগুলো ফুলে ভরে আছে। অহনা রবির মুখে পানি দিয়ে জ্ঞান ফেরালো। রবি জ্ঞান ফিরে অপূর্ব এক রুমে নিজেকে আবিষ্কার করে। পাশে তাকিয়ে দেখে অহনা বসে আছে। এদিকে রাশেদ আর ভার্সিটিতে না গিয়ে রবির বাসায় চলে গেল। রবির সাথে ঘটে যাওয়া সব ঘটনা রাশেদ আপুকে বলল। রাশেদের কথা শুনে আপু বেশ চিন্তিত হয়ে গেল। কি করবে আপু বুঝতে পারছে না। তাও কোনো উপায় আছে কিনা দেখতে ভয়ে ভয়ে রবির রুমে গেল। চারপাশটা দেখছে কিছু পায় কিনা, কিন্তু তেমন কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ আপুর মনে হলো, রবি তো অহনাকে ডাকলে শুনতো, তাহলে আমি ডাকলেও শুনবে। এই ভেবে আপু অহনাকে ডাকতে লাগলো। প্রায় 3 বার ডাকার পরে অহনার কানে পৌঁছালো। আপু ডাকছে আর চারপাশে দেখছে, কখন আসবে সে অপেক্ষা করছে। এইদিকে অহনা শুনতে রবিকে বলল, রবি, আপু ডাকছে। আমি এখানে আসার পর থেকে এখানকার এই সময় পর্যন্ত কতক্ষণ হবে? অহনা ভেবে বলল, হবে 4 ঘন্টার মতো। তাহলে তো কোনো সমস্যা নেই, চলো পৃথিবীতে যাই। আপু নিশ্চয় অনেক চিন্তা করছে। ওকে চলো। তবে একটা কথা, মাথা নিচু করে বলল। কি কথা? তুমি এখন পুরোপুরি মানুষ কিংবা জিন নয়। মানে? তোমাকে বাঁচাতে গিয়ে তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক... কি? এটা কি করলে তুমি? আমি কিছু করিনি, তোমাকে বাঁচাতে এটা করতে হলো। তাহলে এখন কি হবে? কিচ্ছু হবে না, তুমি যেমন ইচ্ছে তেমন চলতে পারবে। মানুষের মতো চাইলে মানুষের মতো, পরীর দেশের রাজার মতো চাইলেও চলতে পারবে। সেটা তোমার ইচ্ছে। কিভাবে কি করব তা তো আমি জানি না। চিন্তা করো না, সেসব আমি তোমাকে বলে দেব। আর এসব জিনিস তুমি নিজে থেকে করতে পারবে যদি চেষ্টা করো তো। ওকে, তাহলে তুমি আমাকে কিছু থিওরি বলে দাও, যাতে আমি পৃথিবীতে চলতে কোনো সমস্যা না হয়। অহনা রবিকে বেশ কিছু উপায় বলে দিল। তারপর রবি আর অহনা পৃথিবীতে আসতে শুরু করলো। আপু আর রাশেদ এখনও রবির রুমে দাঁড়িয়ে আছে। হঠাৎ আপুর সামনে রবি আর অহনা দৃশ্যমান হলো। রবিকে দেখার সাথে সাথে আপু কয়েক পা পিছিয়ে গেল, কারণ রবির শরীরের বেশ পরিবর্তন এসেছে। গঠনমূলক অবস্থার পরিবর্তন ঘটেছে। আপু রবি থেকে এমন পরিবর্তনের কারণ জানতে চাইলে রবি চুপ করে আছে। আপু বারবার জোর করতে লাগলো। তারপর অহনা বলে দিল রবিকে রিক্সা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া থেকে এখানে আসা পর্যন্ত রবির সাথে ঘটে যাওয়া সব কথা অহনা আপুকে বলল। আপু অহনার কথা শুনে বেশ চিন্তিত হয়ে গেল। রবি সাধারণ মানুষ না হলে তো পৃথিবীতে সে থাকতে পারবে না, আর পৃথিবী থেকে চলে গিয়েও তো তার উপর অনেক দায়িত্ব। সবকিছু ভেবে আপু সিদ্ধান্ত নিল যা হয় ভালোর জন্যই হয়। রবি যে কোনো সময় চাইলে তো পৃথিবীতে আসতে পারে, আবার পুরো পরীর দেশেও পরিচালনা করতে পারে। তাহলে রবিকে যেতে দেওয়া উচিত। আপু রবি আর অহনার বিয়েটা দিয়ে দিতে চাইল। অহনার বাবার সাথে দেখা করলো। কোনো আয়োজন ছাড়া বিয়েটা হয়ে গেল। পৃথিবীতে কোনো আয়োজন না হলেও পরীর দেশে বিরাট আয়োজন হলো। রবি ক্ষমতার বসার পর চারদিকে তার শত্রুর সংখ্যা বাড়তে লাগলো। বিভিন্ন জিন মিলে তাকে মেরে ফেলার চক্রান্ত করতে লাগলো। বিয়ের প্রায় মাসখানেক পরে রবি আর অহনা রাজ্য ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। সারাদিন বিভিন্ন স্থানে অহনাকে নিয়ে ঘুরে বিকেলে চলে এলো। রাতে ঘুমাতে চলে গেল। হঠাৎ স্বপ্ন দেখে কোনো রাজ্যের সাথে তার রাজ্যের যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধের মূল কারণ কোনো মানুষকে তারা পরীর দেশের রাজা হিসেবে মানতে পারছে না।
রবির রাজ্যের সবাই রবিকে মন থেকে মেনে নিলেও পাশের রাজ্যের কেউ মেনে নিতে পারেনি। তাদের মনে ভয় ছিল, কারণ আগে বলা ছিল পরীর রাজ্যের সব রাজ্য একজন মানুষের হাতে চলে যাবে, তাই সবাই ভয় পাচ্ছে। হঠাৎ রবির ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখে পাশে অহনা নেই। বাইরের দিকে তাকিয়ে দেখে অহনা আকাশ দেখছে। পরীদের তেমন ঘুমাতে হয় না, তাই অহনা আকাশ দেখে প্রায় রাতে। রবি অহনাকে ডেকে পাশে বসালো। স্বপ্নের কথা অহনাকে বলতে সে বুঝতে পারে শীঘ্রই যুদ্ধ শুরু হবে। তাও রবিকে তেমন কিছু না বলে শান্ত করে। এর আগে অহনার বাবা এমন স্বপ্ন দেখেছিল, আর যুদ্ধও হলো। সে হিসেবে এবার যুদ্ধ হবে, সেটা অহনা নিশ্চিত। অহনা রবির কাঁধে হাত দিল আর চিন্তা না করতে বলল। পরদিন সকালে অহনা সেনাপতিকে সৈন্য প্রস্তুত করতে বলল। রাজ্যের সবাই ভয় পেয়ে গেল। অহনা হুঁশিয়ারি দিল, কেউ তাদের রাজ্যে আক্রমণ করতে চাইলে তারাও ছাড় দেবে না, বরং যারা এই রাজ্য আক্রমণ করবে তাদের রাজ্য দখল করব। অহনার এমন হুঁশিয়ারি যেন সবার জন্য বিপদ হয়ে দাঁড়ালো। জলপরীর রাজা অহনার এমন হুঁশিয়ারিতে ক্ষেপে গিয়ে তারাও সৈন্য প্রস্তুত করতে বলল, আর রবির রাজ্য আক্রমণ করার সিদ্ধান্ত নিল। রবির কানে এই খবর পৌঁছালে সেও যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। কখন যে যুদ্ধ শুরু হয় তা কেউ বুঝতে পারে না। হাজারো চিন্তা মাথায় নিয়ে অহনা আর রবি রাতে ঘুমাতে গেল। রবি অহনাকে বলল, আচ্ছা, জিনপরীদের সব থেকে দুর্বল দিক কোনটা? মানে যেটা দ্বারা তারা দুর্বল হয়ে যুদ্ধে পরাজয় মেনে নেবে? খুব বেশি নয়, মাত্র একটা দুর্বল দিক আছে, আর তা হলো শত্রুর হাত থেকে তালোয়ার ফেলে দেওয়া। আমি বুঝতে পারছি না, এটা কেমন কথা? চাইলে তো সে তালোয়ার আবার উঠিয়ে যুদ্ধ করতে পারে। না, পারবে না, কারণ কারো তালোয়ার হাত থেকে একবার পড়ে গেলে তালোয়ারটি নষ্ট হয়ে যায়, মানে মাটিতে পড়ার সাথে সাথে মাটিতে মিশে যায়, আর তাই আর উঠাতে পারে না। রবি বলল, যুদ্ধে কি সবাইকে যেতে হয়? পৃথিবীর একটা অদ্ভুত নিয়ম, সৈন্যরা যুদ্ধ করবে আর রাজা রাজপ্রাসাদে বসে দেখবে, কিন্তু এখানে সেটা হয় না। রাজা যতক্ষণ যুদ্ধে যাবে না ততক্ষণ সৈন্যরা যুদ্ধ করবে না। রবি বলল, তার মানে রাজাকে যুদ্ধক্ষেত্রে অবশ্যই থাকতে হবে? হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে শত্রুপক্ষের কোনো সৈন্য রাজার গায়ে হাত তুলতে পারবে না। সৈন্য লড়াই করবে সৈন্যের সাথে, সেনাপতি লড়াই করবে সেনাপতির সাথে, আর রাজা লড়াই করবে রাজার সাথে। তার মানে যদি যুদ্ধ হয় তাহলে আমাকে যুদ্ধক্ষেত্রে যেতে হবে? হ্যাঁ, তাহলে তো আমাকে বিভিন্ন যুদ্ধের কৌশল জানতে হবে। সেনাপতি সেটা তোমাকে শেখাবে। কাল তুমি সেনাপতির থেকে সেসব শিখে নিতে পারবে চাইলেই। পরের দিন রবি সেনাপতির কাছ থেকে পরিদেশে যুদ্ধের বিভিন্ন কলা কৌশল শিখে নিল। বিকেলের দিকে রবি আর অহনা বসে আছে। হঠাৎ সেনাপতি এসে খবর দিল, রবির রাজ্যের কিছু অংশ জলপরীর দেশের রাজা আক্রমণ করছে। অনেক সৈন্য মারা গেছে। খবর পাওয়ার সাথে সাথে রবি দাঁড়িয়ে গেল। অহনা সেনাপতিকে সেখানে থাকতে বলে রবিকে রুমে নিয়ে গেল। রবিকে দাঁড় করিয়ে রেখে অহনা মনে মনে কি যেন পড়া শুরু করলো। হঠাৎ চারপাশে অন্ধকার হতে লাগলো। হঠাৎ বিদ্যুৎ চমকানোর সাথে সাথে অহনা আকাশের দিকে হাত তুলতেই একটা মশাল অহনার হাতে চলে আসলো। সেটা নিয়ে অহনা রবির সামনে বসে পড়ল। রবির দিকে মশাল ধরে বলল, এই মশাল পৃথিবীর সব থেকে শক্তিশালী মশাল। এটা দিয়ে যে কোনো কাজ সম্ভব, সাবধানে রেখো এটা। রবি অহনার হাত থেকে মশালটা নিল। রবি মশালটা হাতে নিতেই তার শরীর কাঁপতে লাগলো। হঠাৎ তার শরীর থেকে অনেক ঘাম বের হতে শুরু করলো। হঠাৎ মশালটা রবিকে মাটি থেকে আলাদা করে ফেলছে। অহনার সাথে সাথে রহস্যময় এক অদ্ভুত হাসি দিল। রবি সে হাসির মানে বুঝতে পারল না। হঠাৎ রবি খুব জোরে মাটিতে পড়ে গেল আর মশালটা অদৃশ্য হয়ে কোথাও হারিয়ে গেল। মাটি থেকে উঠেই দেখে অহনার চোখ দিয়ে পানি পড়ছে। রবি আকস্মিকভাবে কেঁপে উঠল অহনার এমন অবস্থা দেখে। রবি তাড়াতাড়ি অহনাকে তুলে নিল। রবি অহনার গালে হাত দিয়ে বলল, কি হলো অহনা, তোমার চোখে পানি কেন? তুমি যুদ্ধে যাবে, আমি এখানে বসে থাকবো, তাই খারাপ লাগছে। যদি আমিও তোমার সাথে যেতে পারতাম কত ভালো হতো। কিন্তু তুমি তো একটু আগে হাসছিলে। ওই মশাল যাতে তোমার কোনো ক্ষতি না করে তাই হাসতে হলো। মানে? ওই মশাল বাবা আমাকে দিয়েছিল, আর দেওয়ার পরে আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিয়েছিল। আমি সেই হাসির কারণ জানতে চাইলে বাবা আমাকে বলে, কারো হাতে মশালটা দেওয়ার পর যদি তার দিকে তাকিয়ে না হাসি তাহলে মশালটি ক্ষতি করতে পারে, তাই হাসতে হলো। ও, এখানেও একটা রহস্য। আচ্ছা, তুমি চিন্তা করো না, যুদ্ধের মাঠে কেউ আমাকে পরাজিত করতে পারবে না। রবি অহনাকে অনেকক্ষণ বুঝিয়ে অহনার কান্না থামালো। রবি রাজপ্রাসাদ থেকে বের হতে গিয়ে আবারও ফিরে আসলো। সোজা অহনাকে গিয়ে জড়িয়ে ধরল। অহনার কানে কানে শুধু বলল, ভালোবাসি। তারপর রবি সেনাপতির সাথে চলতে লাগলো। যেখানে জলপরীর দেশের রাজা আক্রমণ করছে, রবি আর সেনাপতি সেখানে চলে গেল। রবি সেনাপতিকে বলল, জলপরীর রাজার সাথে কথা বলবে। রবির আদেশ পেয়ে সেনাপতি জলপরীর রাজাকে খবরটা দিল। জলপরীর রাজা
রবির সাথে কথা বলতে রাজি হলো, কিন্তু সেখানেও জলপরীর রাজা চালাকি করল। রবির সাথে কথা বলার সময় যদি পারে রবিকে মেরে ফেলবে। রবি আর জলপরীর রাজা একটা তাঁবুর নিচে বসলো। রবি চাচ্ছে যুদ্ধ না করে সমাধান করতে। কেন আপনি যুদ্ধ করতে মরিয়া হয়ে গেছেন? কারণ আমরা কোনো মানুষকে পরীর দেশের রাজা মানতে পারবো না। কেন পারবেন না? মানুষ কি শাসন করতে জানে না? জানে কি জানে না, কিন্তু আমরা মানতে পারবো না। তাহলে এখন কি করতে হবে? আপনাকে আপনার দেশে ফিরে যেতে হবে। আর যদি ফিরেও যায় তাহলে পরীর দেশ শাসন করবে কে, সেটা আমরা পরে দেখে নেব। আপনার সেসব নিয়ে ভাবতে হবে না। আমার রাজ্যের সবাই খুশি আমাকে রাজা হিসেবে পেয়ে। তাতে আপনার ক্ষতি হচ্ছে কেন আমি বুঝি না। কারণ আমরা পড়েছি, মানুষ পরীর দেশের রাজা হলে পুরো সবকটা পরী রাজ্য তার রাজত্বে চলে যাবে। রবি বলল, যদি আপনি আপনার সৈন্য নিয়ে এখান থেকে চলে না যান তাহলে বড় ক্ষতি হবে আপনার, এবং আপনার রাজ্য আগে আমার দখলে আসবে। হুমকি দিচ্ছেন? হুমকি আমি দিই না, সতর্ক দিলাম। আপনার সময় 1 মিনিট। এই সময়ের মধ্যে আপনি আপনার সব সৈন্য নিয়ে চলে যাবেন, আর না হলে বুঝতেই পারছেন কি হতে পারে। আমিও দেখি এক মানুষ হয়ে আরেক পরীর রাজ্যের রাজার সাথে কিভাবে গলা উঁচু করে কথা বলে। জলপরীর রাজা রেগে গিয়ে রবির দিকে তলোয়ার ধরল। রবি শান্ত হয়ে এখনো বসে আছে, শুধু 1 মিনিট সময়টা যাওয়ার অপেক্ষা করছে। হঠাৎ জলপরীর রাজা রবির কাঁধে আঘাত করতে যাবে, তখনই রবি সেখান থেকে সরে গেল। রবির কোমরে আঘাত করতে গেলে আবারও রবি সরে গেল। এভাবে পুরো 1 মিনিট সময় শেষ হয়ে গেল। জলপরীর রাজাকে চমকে দিয়ে রবি হাত থেকে একটা সাদা তলোয়ার বের করলো। জলপরীর রাজা রবির কাঁধে আবার আঘাত করতে গেলে রবি নিজের তলোয়ার দিয়ে রাজার তলোয়ারটি ধরে ফেলে। রাজা অনেক চেষ্টা করছে যাতে রবির ঘাড়ে চালিয়ে দিতে পারে, কিন্তু অদ্ভুতভাবে রবির তলোয়ার থেকে আলো বের হতে লাগলো আর রাজার তলোয়ার পুড়ে যেতে লাগলো। রাজা ভয় পেয়ে তাড়াতাড়ি তলোয়ার সরিয়ে নিল, কিন্তু অনেক চেষ্টা করেও পুড়ে যাওয়া তলোয়ার রক্ষা করতে পারল না। হঠাৎ রবি নিজের তলোয়ার দিয়ে রাজার শরীরের থেকে গর্দান আলাদা করে ফেলল। রাজা নিজের দাঁতগুলো বের করে দিয়ে পুড়তে লাগলো। অহনা একবার রবিকে বলেছিল, যখন কোনো রাজা পরাজিত হয় আর তাকে মেরে ফেলা হয় যুদ্ধের ময়দানে, তখন সে রাজার গর্দান আগে আলাদা করতে হয়। তারপর যে গর্দান আলাদা করেছে সে যদি তাকিয়ে থাকে তাহলে শত্রু রাজা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। রবি তাই করল। রাজার দিকে চেয়ে থাকতেই রাজা পুড়তে লাগলো। একটু পর ছাই হয়ে অদৃশ্য হয়ে গেল। হঠাৎ একসাথে সব সৈন্য তলোয়ার ফেলে দিল। রবির সৈন্য আর রাজার সৈন্য সবাই তলোয়ার একসাথে ফেলে দিয়ে রবির দিকে মাথা নিচু করে বসল। রবি তাকিয়ে দেখে তাদের অবস্থা। হঠাৎ সবার সামনে রবি আর রাজার সেনাপতি মাথা নিচু করে বসে পড়ল। রবি দুজনকে ডাকলো। রাজার সেনাপতি একটু দূরে দাঁড়িয়ে আছে। রবি নিজের সেনাপতিকে ডাকলো। রবি বলল, ওরা সবাই একসাথে তলোয়ার ফেলে দিয়ে এভাবে বসে পড়ল কেন? কারণ রাজা যদি মারা যায় তাহলে আর কি নিয়ে যুদ্ধ করবে, তাই সবাই আত্মসমর্পণ করলো। তাহলে এখন সবাই কি আমাকে রাজা মানছে? শত্রুপক্ষের সেনাপতি সেটা সিদ্ধান্ত নেবে। যদি সে আপনাকে রাজা মানে তাহলে তাদের রাজ্যেও আপনি রাজা হবেন, আর যদি সে রাজা না মানে তার গর্দান যাবে, যদি আপনি চান। আর না চাইলে ওই রাজ্যের রাজা নতুন কেউ হবে। রবি ভাবল, এত যুদ্ধ হলো, অনেক সৈনিক মারা গেল, জয় তো পেলাম, কিন্তু জলপরী রাজ্যের কেউ যদি আবার আক্রমণ করে তাহলে কি হবে? তার থেকে ভালো হবে জলপরী রাজ্য দখলে নেওয়া। রবি সেনাপতিকে আদেশ করল, জলপরীর রাজ্যে রবির রাজত্ব চলবে। রবির সেনাপতি জলপরীর সেনাপতির কাছে গেল। তাকে জিজ্ঞেস করলো রবিকে সে রাজা মানবে কিনা, কিন্তু সে রবিকে রাজা হিসেবে মানতে নারাজ। সেনাপতি রবিকে এসে বলল, শত্রুপক্ষের সেনাপতি রবিকে রাজা হিসেবে মানতে পারবে না। রবি তার সেনাপতিকে বলল শত্রুপক্ষের সেনাপতির গর্দান নিতে। রবি প্রথমে ভয় দেখানোর জন্য কথাটি বলেছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শেষে রবি নিজের সেনাপতিকে হুকুম করল শত্রুপক্ষের সেনাপতির সাথে লড়াই করে তার গর্দান নিতে। বাকি সব সৈনিকদের যুদ্ধ করতে নিষেধ করল। শুধু যুদ্ধ হবে 2 সেনাপতির মাঝে। 2 সেনাপতি বেশ ভালো যুদ্ধ করতে পারে। হঠাৎ শত্রুপক্ষের সেনাপতি রবির সেনাপতিকে আক্রমণ না করে রবিকে আক্রমণ করে উঠল। আকস্মিকভাবে রবির ওপর আক্রমণ করাতে তার হাতে একটু লেগে গেল। রবির হাত থেকে বের হওয়া রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আগুন ধরে গেল। হঠাৎ সে আগুন গিয়ে শত্রুপক্ষের সেনাপতিকে ঘিরে ফেলল। রবির সেনাপতি এই অবস্থা দেখে ভয় পেয়ে রবির কাছে চলে আসলো। এসে রবির কাছে এই আগুনের কারণ জানতে চাইল। রবি বলল, এসব এক অন্যরকম ক্ষমতা। এটা শুধু আমার কাছে, আর কোনো পরীর দেশের রাজার নেই। কি এমন ক্ষমতা যা অন্য রাজার নেই? এই ক্ষমতা হলো যে আমাকে মারতে চাইবে সে আমার শরীর রক্ত ছড়ালে সে রক্ত আগুনে পরিণত হবে, আর সে আগুন যে আমাকে আঘাত করবে তার চারপাশে ঘিরে ধরবে, আর আমার ইশারায় ওই শত্রুকে পুড়ে ছাই করে দেবে। তাহলে এখন কি তাকে আগুনে পোড়াবেন
না, সে আমাকে আক্রমণ করে বড় ভুল করেছে, তাই তাকে আপনি এক্ষুনি গর্দান নেবেন। আমি ওর দেহ থেকে গর্দান আলাদা করছি। রবির সেনাপতি গিয়ে জলপরীর সেনাপতির সামনে দাঁড়াতেই জলপরীর তলোয়ার অদৃশ্য হয়ে গেল। আর কিছু সময় দেরি না করে রবির সেনাপতি জলপরীর সেনাপতির গর্দান নিয়ে নিল। রবি যুদ্ধের সব সৈনিককে বলল জলপরী রাজা হিসেবে রবিকে মানতে, আর কারো সমস্যা আছে নাকি? কিন্তু কেউ উত্তর দিল না। নীরবতা সম্মতির লক্ষণ হলেও রবি ভালোই জানে এরা নীরব, মানে রবিকে তারা মানতে পারছে না রাজা হিসেবে। তাও জোর করে রবি জলপরীর দেশে নিজের আধিপত্য বিস্তার করল। সপ্তাহখানেক পর থেকে জলপরীর সবাই রবিকে ধীরে ধীরে রাজা হিসেবে মানতে লাগলো। রবি বুঝতে পারল আগের রাজা ভালো ছিল না। আরও কয়েক মাস পর জলপরী রাজ্যের সবাই রবিকে রাজা হিসেবে মেনে নিল। জলপরী রাজ্যের পুরো নিয়ম পাল্টে ফেলা হলো। সেখানে একটা বিশেষ নিয়ম ছিল, তা হচ্ছে পরীর রাজ্যে যে পরী বিয়ে উপযুক্ত হবে আর সব থেকে বেশি সুন্দরী হবে সে পরী রাজার সাথে এক রাত কাটাবে বিয়ের আগে। রবি এই নিয়ম শোনার সাথে সাথে বাতিল করলো। এভাবে আরও অনেক নিয়ম বাতিল করে, যার ফলে সবাই তাকে মন থেকে মেনে নিতে থাকে। দুই রাজ্য এক রাজার হাতে চলে যাওয়ায় পাশের রাজ্যের রাজাগুলো ভয় পেয়ে যায়। রবি এবার জলপরীদের যুদ্ধের কৌশলে শিখে নিল। দুই রাজ্যে এক হওয়ার পর আরও একটা রাজ্যের রাজা রবির উপর আক্রমণ করে। রবি সে রাজ্য নিজের করে নেয়। এভাবে অর্ধেকের মতো পরীর দেশগুলো রবির রাজত্বে চলে আসে। প্রতিটি যুদ্ধের শেষে তাদের রাজ্যের কৌশল রবি শিখে নেয়, যে কোনো সময় কাজে লাগতে পারে বলে। রাতে রবি অহনার পাশে বসে আছে। রবিরও এখন তেমন ঘুমাতে হয় না। বিভিন্ন রাজ্যের ক্ষমতা হাতে নিয়ে তাদের কৌশলগুলো শিখতে শিখতে রবিও তাদের মতো হয়ে গেছে অনেকটা। অহনার পাশে বসে বসে কিছু প্ল্যান করছিল। অবশ্যই অহনাও তা বুঝতে পারে রবির দিকে তাকিয়ে। অহনার প্রাণভ্রমর যেন রবির মধ্যে। রবি ভাবছে, হঠাৎ পৃথিবী থেকে ঘুরে আসার চিন্তা করলো। অহনাও রবিকে নিয়ে পৃথিবী থেকে একটু ঘুরে আসার চিন্তা করলো। হঠাৎ অহনা বলে উঠল, আচ্ছা, তোমার কি আপুর কথা খুব মনে পড়ছে? অনেক মনে পড়ছে, আর ভার্সিটির বন্ধুগুলোর কথাও মনে পড়ছে। দেখবে তাদের? হ্যাঁ, কিন্তু কিভাবে? সাথে সাথে একটা লাল কাপড়ে কি যেন পরে বাতাস দিল। হঠাৎ লাল কাপড়টা উড়ে গেল সেখান থেকে, আর সেখানে একটা আয়না দেখল রবি, যার মধ্যে একপাশে আপু কি করছে সব দেখা যাচ্ছে, অপরদিকে ভার্সিটি আর ভার্সিটিতে রাশেদ কি করছে, কার সাথে আছে, এমনকি তারা সবাই কি সব কথা বলছে সব শোনা যাচ্ছে। রবি অহনার কাছ থেকে এটা কিভাবে করলো তার কৌশল শিখতে চাইল। অহনা রবিকে শিখিয়ে দিল। পরের দিন রবি আর অহনা আপুর কাছে আসলো। যদিও রবি পরীর রাজ্যে দীর্ঘ সময় ছিল, কিন্তু পৃথিবীতে এই সময়টা মাত্র 1 মাসের। আপু আর রবির সাথে অনেক কথা হলো। হঠাৎ আপু বলল, আচ্ছা, আমি চাইলেই কি পরী হতে পারবো? তুমি কেন পরী হতে যাবে? তখনই রাশেদ কোথা থেকে যেন চলে এলো। আপুর মতো সেও একই কথা বলল। রবি বুঝতে বাকি নেই তারা রবিকে ছাড়া থাকতে পারছে না। শেষে রবি আপু আর রাশেদকে নিয়ে উড়াল দিল পরীর দেশে। দুজনকে সাথে রাখবে রবি। যদি আপু পরী হতে চায় তাহলে রবি আপুকে পরী বানিয়ে দেবে, আর মানুষ হয়ে থাকতে চাইলেও মানুষ রাখবে। রাশেদ, আপু, অহনা আর রবি একসাথে আছে মানে অনেক কিছু। একের পর এক রাজ্য রবি জয় করেই চলেছে। কোনো বাধা তার সামনে আসতে পারে না। সব বাধা যেন তার এটুকু ফুঁ দেওয়ার মতো। রবি হয়ে ওঠে আরও শক্তিশালী, আরও অনেক বেশি ভয়ানক। তার সামনে যে আসে তার পরাজয় ঘটবেই। রবির রাজ্য জয় হয়ে যাচ্ছে। রাতে ঘুমাতে গেলে অহনা হঠাৎ রবির ওপর উঠে বসে। রবি অবাক হয়ে গেল। এভাবে অহনা তার বুকে উঠে বসায়। কি ছোট বাচ্চাদের মতো করছো? আমার একটা জিনিস লাগবে রাজা মহাশয়। কি জিনিস বেগম সাহেবা? আমার একটা ছোট্ট রবি লাগবে। ছোট্ট রবি কই? রবি বুঝতে পারলো অহনা কি বুঝাতে চাচ্ছে। কি হলো, কিছু বলছো না যে? ছোট্ট রবি কেন লাগবে তোমার? কেন লাগবে মানে? তুমি জানো না কেন লাগে? আচ্ছা ঠিক আছে, কালকে এনে দেব। কি কালকে? পরীদের একটা বাচ্চা হতে 2টা বছর লাগে। বলো কি? হ্যাঁ। তাহলে লাগবে না? কি লাগবে না? লাগবে না মানে? কালই আপুকে বিচার দেব তোমার নামে। হ্যাঁ, এখানে আবার আপুকে ডাকার কি আছে? বলো, ছোট রবি এনে দিবে নাকি? আমি তো আর দিতে পারবো না। যদি তুমি চাও তবে ছোট্ট রবি আসার ব্যবস্থা করতে পারি। আমি খুব করে চাই, আমাদের একটা বাচ্চা থাকবে। চলো তবে। হ্যাঁ চলো। একটু ওয়েট। কি হলো আবার? আচ্ছা, যে আসবে সে তো তোমার মতো পরী হবে নাকি মানুষ হবে সেটা তো জানি না। সেটা না জানলে তো আমি কিছু করতে পারবো না। সেসব পরে দেখা যাবে, আগে চলো তো। অহনা রবিকে নিজের বুকে আবদ্ধ করে নিল। রবিও খুব শক্ত করে অহনাকে নিজের বুকে আবদ্ধ করে নিল। এভাবেই চলতে থাকুক রবির রাজ্য জয়, আর থেকে যাক অহনা।